আসসালামু আলাইকুম সবাইকে। আমি আদনান আহমেদ তামিম। বর্তমানে এই বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজকে মেইনলি আমি আলোচনা করব কিভাবে ২ ঘন্টা সময়ের মধ্যে বুয়েটের ৪০ টা কোয়েশ্চেন ট্যাকল করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতি পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে হ্যান্ডেল করতে হয়। সো ফার্স্টে আমাদের যেটা করা লাগবে সেটা হলো কোন সিকোয়েন্সে আমি আনসার করব সেটা ঠিক করা লাগবে। সো আমার পার্সোনালি আমি যেটা ফেভারেবল আমার জন্য সেটা হলো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এভাবে আনসার করতাম। আমি আমার অ্যাডমিশন টাইমে কোচিংয়ে যেসব কোয়েশ্চেন এক্সাম দিতাম, সব ক্ষেত্রে এই সিকোয়েন্স ফলো করে এসেছিলাম। ওই কারণে আমি অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রেও এই সিকোয়েন্স মেইনটেইন করে ট্যাকল করা শুরু করেছিলাম আরকি। সো ফার্স্ট আমরা ফিজিক্সে চলে যাই। ফিজিক্স থেকে আমরা জানি যে আমাদের কোয়েশ্চেন নাম্বার ১৫ থেকে আমাদের ফিজিক্সটা শুরু হয়। সো আমি কোয়েশ্চেন নাম্বার ১৫ তে চলে যাব। আচ্ছা দেখো আমাদের কি বলা আছে ফার্স্টে একটা ভেক্টরের কোয়েশ্চেন দেওয়া আছে। একটা ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে। আড়াআড়ি পার হতে বলে। এটা হচ্ছে কি পয়েন্ট আমার। আড়াআড়ি পার হতে হলে নৌকাটি কোন দিকে চালনা করতে হবে? নদীর প্রস্থ দেওয়া আছে এবং পাড়ি দিতে কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে। স্রোতের বেগও আমাদের দেওয়া আছে। এখন দেখো আমাদের মেইন পয়েন্ট হচ্ছে আড়াআড়ি পার হতে। অর্থাৎ আমাদের এটা যদি একটা নদী হয়, এদিক বরাবর যদি আমার স্রোত প্রবাহিত হয় ইউ বেগে এবং আমার পার হইতে হবে ঠিক এই দিক বরাবর অর্থাৎ নদীর প্রস্থ বরাবর বা আড়াআড়ি বেগে। তাইলে আমার আ নৌকার বেগ কোন দিকে হইতে হবে? আমার নৌকার ইনিশিয়াল বেগ হইতে হবে এদিক বরাবর কোন একটা বেগে, লেটস সে ভি বেগে এবং আমাদেরকে যেটা জানতে চাইছে সেটা হলো ইউ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা সেটা আমাদেরকে জানতে চাইছে মেইনলি। সো আমাদের বলা আছে কি আমাদের আড়াআড়ি পার হইতে হবে। আড়াআড়ি পার হওয়া মিনস কি আমাদের এই যে ইউ বরাবর আমাদের নেট সরণ কত? 0 অর্থাৎ আমি যেই পজিশন থেকে শুরু করেছিলাম ঠিক বিপরীত দিক বরাবর ওই পজিশনে হচ্ছে আমি পৌঁছে গিয়েছিলাম। সো এদিক বরাবর নেট হচ্ছে আমাদের সরণ 0 নেট সরণ যেহেতু 0 হচ্ছে তাহলে আমি কি লিখতে পারি? u প্লাস বি কজ অফ আলফা ইনটু টি ইকুয়ালস টু 0 লিখতে পারি না? কারণ এদিক বরাবর নেট সমান 0 তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? টি যেহেতু আমাদের 0 না, তাহলে আমি আলফা সমান কি লিখতে পারি? cos ইনভার্স অফ মাইনাস অফ u বাই b এবং আমাদের u কি দেওয়া আছে 7 এবং v দেওয়া আছে 14 তাহলে আমি কি লিখতে পারি? cos ইনভার্স অফ মাইনাস অফ 7/14 সমান আমি 120 ডিগ্রি লিখে দিতে পারি। 120 ডিগ্রি লিখে দিতে পারি। সো এটা হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। এরপর আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হলো নদীর প্রস্থ দেওয়া আছে। আমাদের পাড়ি দিতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। এখন পাড়ি দেওয়ার সময় আমাদের t equals to d by b sin of alpha না? যেখানে আমাদের নদীর প্রস্থ যদি d হয় তাহলে d বরাবর আমাদের বেগ কত? b sin of alpha সো আমি জাস্ট d বাই b sin alpha যদি বসাই দিই তাহলে হচ্ছে আমাদের সময়টা বের হয়ে আসবে। আমার d জানা আছে আমাদের 12.125 b জানা আছে আমাদের 14 ইনটু সাইন জানা আলফা জানা আছে আমাদের 120 সো সাইন অফ 120 সমান আমাদের 1.000053 আওয়ার্স। এটা হচ্ছে আমাদের আনসার। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আনসার করা শেষ। আচ্ছা আমরা যদি এরপরের কোয়েশ্চেনে যাই, আমাদের মেইনলি নিউটনের মেকানিক্সের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। কি বলা আছে দেখো, আমাদের ৩ কেজি ভরের একটা পাথর আছে, প্রাথমিকভাবে স্থির অবস্থানে আছে। স্থির অবস্থানে মিনস ওর ইউ ইকুয়ালস টু 0 পাথরটি বিস্ফোরিত হইছে, বিস্ফোরিত হয়ে ৩ টা অংশে ভাগ হইছে, যাদের ভরের রেশিও দেওয়া হচ্ছে আমাদের কত 1:1:3। এখন সমান ভরের ২ টা অর্থাৎ 1:1 যে ভর ২ টা আছে, সে ২ টা 18 মিটার পার সেকেন্ড বেগে একজন আরেকজনের সাথে লম্বভাবে সরে যাচ্ছে। ভারী যে টুকরো সেটার বেগ কত আমাদের জানতে চাইছে। এখন লেটস আমি ৩ টা অংশ ধরে নিচ্ছি m, m, 3m লেটস এই ৩ টা ভাগে হচ্ছে ৩ কেজি ভরের বস্তুটা হচ্ছে ভাগ হয়েছে। এখন লেটস ইনিশিয়ালি সেটা এই অবস্থানে ছিল। এখন কি হইলো? সেটা হলো ৩ টা ভাগে ভাগ হইলো। একটা m ভরের বস্তু এদিক বরাবর চলে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 18 মিটার পার সেকেন্ড বেগে। আরেকটা m ভরের অংশ এদিক বরাবর চলে যাচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগে। এখন ওর যেহেতু ব্যাক এই ডিরেকশন আছে, তাইলে ওর ভরবেগ কোন ডিরেকশনে থাকবে? এদিক বরাবর থাকবে। আবার ওর ভরবেগ এদিক বরাবর থাকবে, এই ডিরেকশনে থাকবে। তাদের ভরবেগের যদি আমি লব্ধি বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? সেটা এদিক বরাবর মাঝ বরাবর কোনো একদিকে হবে। এখন দেখো আমি P1 করে লিখছি কারণ ২ টার ভ্যালু কিন্তু সেম হবে। কারণ কি 1:1 মাস সেম তাদের, ভেলোসিটিও সেম। সো তাদের P1 এবং P2 এর P1 এবং P2 এটাকে যদি P2 বিবেচনা করি তাহলে P1 = P2 হবে। ওই কারণে আমি ২ টাকে P1 লিখছি। এখন ২ টা যদি আমি লব্ধি বের করতে চাই তাহলে আমাদের কত হবে? √2 ইনটু m ইনটু 18 হবে না? কারণ কি 90 ডিগ্রি কোণে আছে। সো 90 ডিগ্রি কোণে যদি আমি P P1 এবং P1 এর লব্ধি বের করি তাহলে √2 P1 আসবে। P1 সমান আমাদের কি আবার m ইনটু 18 এখন আলফাটা কত হবে? এটা আমাদের 45 ডিগ্রি হবে না? কারণ কি ২ টার ভ্যালু সেম এবং টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ২ টা ভেক্টরের যদি ভ্যালু সেম হয় তাইলে তাদের যে লব্ধিটা আছে লব্ধিটা ওই ভেক্টর ২ টার মধ্যবর্তী কোণকে আমাদের দ্বিখণ্ডিত করে না? সো এটা আমাদের 45 ডিগ্রি হচ্ছে।
এখন মেইন কনসেপ্টটা হলো আমাদের ইনিশিয়ালি কি ছিল? স্থির অবস্থানে ছিল। তাহলে ইনিশিয়ালি আমাদের ভরবেগ টোটাল ভরবেগ কত ছিল? 0 ছিল। বিস্ফোরণের পর কি হলো? বিস্ফোরণের পর আমাদের এই ২ টা অংশের জন্য একটা লব্ধি ভরবেগ আমি পেলাম। বাট ইনিশিয়ালি যেহেতু টোটাল ভরবেগ 0 ছিল, তাইলে বিস্ফোরণের পরে আমাদের টোটাল ভরবেগ 0 আসার কথা না। কারণ কি? এখানে আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে না। তো এখানে ইনিশিয়াল ভরবেগ যেহেতু 0 ছিল, শেষ ভরবেগও 0 হবে। শেষ ভরবেগ 0 হওয়ার জন্য আমাদের একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে 3m। 3m এর ভরবেগ কোন দিক বরাবর হইতে হবে? 3m বরাবর ঠিক এই যে দে লব্ধি ভরবেগটা আছে তার ঠিক বিপরীত ডিরেকশন হইতে হবে না? 3m এর ভরবেগটা। এটা যদি আমি P3 বিবেচনা করি, তাহলে P3 এর মান আমাদের কার সমান হইতে হবে? ওর সমান হইতে হবে এবং ডিরেকশন ঠিক ওর বিপরীত দিক বরাবর হইতে হবে, যাতে এরা একজন আরেকজনকে ক্যানসেল আউট করে এবং আমাদের শেষ বিস্ফোরণের পরেও টোটাল ভরবেগ 0 হয়। সো P3 সমান আমি কি লিখতে পারি? √2 m 18 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 3m V3। আমি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি। সো V3 সমান আমাদের কত হবে? চলে যাবে। V3 সমান আমাদের আসবে 6√2 মিটার পার সেকেন্ড। এখন আমি তো ভ্যালু বলছিলাম। এখন আমাদের ডিরেকশন বলতে হবে না, কারণ কি? আমাদের বেগ জানতে চাইছে। বেগ হলো আমাদের একটা ভেক্টর রাশি। সো আমাদের দিক কি হবে? দিক হবে আমাদের P1 ও P2 এর লব্ধি এর লব্ধির বিপরীত দিকে। এটাকে আমি P2 P1 দিয়ে ডিনোট করে দিই। তাহলে কাজ হয়ে যাবে। বা আমরা চাইলে আরো সুন্দরভাবে এই যে দিকটা সেটা এক্সপ্লেইন করতে পারি। সেটা হলো, এটা যদি 45 হয়, এটা আমাদের 45 হবে। আবার এটাও আমাদের 45 না? তাহলে আমাদের এটাও 45 হবে। এটা আমাদের 90 ডিগ্রি কোণ, এটাও আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে আমাদের এর অংশদ্বয়ের সাথে কত ডিগ্রি কোণে? 90 + 45 অর্থাৎ 135 ডিগ্রি কোণে। এটা বলে দিতে পারি। সো আমাদের এই কোয়েশ্চেনটা শেষ হলো। এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই, দেখো আমাদের কি বলা আছে। আমাদের নিউটনের মেকানিক্স এর অংশ আমি দেখেই বুঝতেছি। ১ মিটার লম্বা একটা সুতার একটা প্রান্ত স্ট্যান্ডে আটকানো আছে। অপর প্রান্তে আমরা একটা হচ্ছে বর ঝুলাই দিছি, যেটাকে আমরা বব বলি। সুতাটি প্রতি সেকেন্ডে লম্বকের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করতেছে। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের কি বলছে? রৈখিক বেগ নির্ণয় করতে বলছে। আমি ফার্স্টে সিনারিওটা দেখি কি বলতেছে। ধরো আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল এক্সিস এবং আমি একটা সুতার সাহায্যে একটা বস্তুকে বেঁধে সেটাকে ঘুরাচ্ছি এই জায়গায়। যদি ঘুরাই, তাহলে দেখো এটা এরকম একটা শেপ ধারণ করবে না এটার গতিপথটা? এটা কি আমাদের একটা সার্কুলার শেপ হবে এবং সেটা এই সাইডেও যদি বিবেচনা করি, তাহলে সেম ভাবে এই সাইডেও এরকম একটা শেপ ধারণ করবে। এবং এটা যদি সার্কুলার শেপ হচ্ছে, এটা যদি আমি রেডিয়াস r ধরি, তাহলে আমি কি লিখতে পারি? b = ওমেগা r লিখতে পারি না? আর ওমেগা সমান কি? ওমেগা সমান 2π * f। f সমান আমাদের কি দেওয়া আছে? 2/π। তাহলে ওমেগা সমান আমি পাচ্ছি 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো আমি ওমেগা পেয়ে গেছি। রৈখিকভাবে বের করতে বলছে। তাহলে আমার জাস্ট আর বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? এটাও আমাদের আর হচ্ছে। তাহলে আমি লেটস সে এটা থিটা ধরতেছি। হুম? এদিক বলো আমাদের কি কাজ করতেছে? টেনশন কাজ করতেছে বা টান বল কাজ করতেছে। নিচের দিকে ববের কি কাজ করতেছে? ওজন কাজ করতেছে। সেটার ভ্যালু কত? আমাদের mg। আবার এদিক বরাবর কি কাজ করবে? এটা যেহেতু একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, তাইলে কেন্দ্র বিমুখে একটা বল কাজ করবে, যেটাকে আমি Fc দ্বারা ডিনোট করতেছি। তাহলে দেখো, এটা যদি আমার T হয় এবং এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই অংশটাও থিটা হবে না? কারণ কি? এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমি কি লিখতে পারি? দেখো, ফোর্সের ইকুইলিব্রিয়াম এর সাহায্যে যদি আমি বলি এখানে T cos θ আমাদের কত হবে? T cos θ আমাদের mg হবে এবং T sin θ সমান আমাদের কত হবে? m ওমেগা স্কয়ার r হবে না? কারণ T sin θ কাকে ব্যালেন্স করবে? m ওমেগা স্কয়ার r কে ব্যালেন্স করবে। T cos θ হচ্ছে mg কে ব্যালেন্স করবে। আবার আমি কি লিখতে পারি? দেখো, sin θ সমান r/l লিখতে পারি। এখন l সমান আমাদের কত? 1। সো sin θ সমান r লিখতে পারি। তাহলে আমি m ওমেগা স্কয়ার sin θ লিখে দিতে পারি এখান থেকে। সো এখান থেকে যদি আমি T পেয়ে যাই, T সমান আমাদের m * ওমেগা স্কয়ার, সেটা কত আসবে? m দেওয়া আছে 0.1, ওমেগা দেওয়া আছে আমাদের 4 হোল স্কয়ার। সো আমাদের 1.6 নিউটন হচ্ছে আমাদের 10 T পেয়ে গেছি। আবার ১ নং থেকে আমি কি পাচ্ছি দেখো, থিটা পেয়ে যাচ্ছি না? থিটা সমান cos ইনভার্স অফ mg/t। সো cos ইনভার্স অফ mg 0.1 * 9.8 / t 1.6, সেটা সেটা আমাদের আসবে 52.23 ডিগ্রি। এখন তাহলে আমি r পেয়ে যাচ্ছি না? r তো পেয়ে যাচ্ছি। তাহলে আমি একেবারে v = ওমেগা লিখে ফেলি। ওমেগা ইনটু r, r মানে হচ্ছে sin θ, ওমেগা ইনটু sin θ। সেটা আমাদের কত আসবে? ওমেগা 4 sin of 52.23, তাহলে 3.162 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার আসবে। এটা আমি চাইলে এভাবে আরেকটা শেপ করে দিতে পারি, যাতে টিচারের বুঝতে সুবিধা হয়। এরপরের কোয়েশ্চেন আমরা আসি।
১ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক দেয়া আছে। সরল দোলকের ববের ভর দেয়া আছে আমাদের এবং সাম্য অবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে ছেড়ে দিছি। আচ্ছা, ববের গতিশক্তি বের করতে হচ্ছে যখন সাম্য অবস্থান দিয়ে যাই এবং যখন সুতা সাম্য অবস্থানের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ২ টাকে কেসে আমাদের কি বলছে? আ গতিশক্তি বের করতে বলছে। এখন আমি হচ্ছে কি করছি? ইনিশিয়ালি ও এখানে থাকে, এখানে হচ্ছে আমাদের সাম্য অবস্থা। আমি ওকে 60 ডিগ্রি কোণে গিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। এখন যখন ছেড়ে দিচ্ছি মিনস কি এখানে ওর v = 0 না? দ্যাট মিনস ওর E কে এই অবস্থানে 0 এবং এখানে আমাদের যে পটেনশিয়াল এনার্জি থাকবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি হবে যদি তার টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকে। আবার এই অবস্থানে খেয়াল করি, আমি যদি এটাকে রেফারেন্স ধরি, তাহলে এই অবস্থানে আমাদের EP max আছে এবং এই হাইটটা আমাদের h লেটস সে। আবার এটা যদি রেফারেন্স ধরি তাহলে এই অবস্থানে আমাদের কি হবে? বিভব শক্তি 0 হবে না? বিভব শক্তি 0 হবে এবং এই অবস্থানে আমরা কি জানতাম? B max হবে। B যদি ম্যাক্স হয়, বিভব শক্তি যদি 0 হয়, এই অবস্থানে অবশ্যই E কে ম্যাক্স হবে আমাদের। আবার আমরা কি লিখতে পারি? E কে ম্যাক্স ইকুয়ালস টু EP max লিখতে পারি না? ইকুয়ালস টু আমাদের টোটাল এনার্জি। তাহলে আমাদের বের করতে বলছে কি? ববের গতিশক্তি বের করতে বলছে এই জায়গায়। এখন এই জায়গায় ববের গতিশক্তি আর এই জায়গায় ববের বিভব শক্তি ২ টা সেম জিনিস না? সো আমাদের E কে ম্যাক্স সমান আমি কি লিখতে পারি? mg ইনটু h। এখন mg ইনটু h টা আমি জানি না। h কেমনে বের করব? এই টোটাল দৈর্ঘ্যটা আমার 1 মিটার না? আর এই অংশটা কত আমাদের? এই অংশটা 1 ইনটু cos of 60 না? L cos of 60 লিখতে পারি আমি। L cos of 60। সো আমাদের কি হবে? L মাইনাস L cos of 60। আমাদের L এর ভ্যালু তো 1 সো ম্যাটার করে না। এরপর হচ্ছে M আমাদের কত? 0.3 কিন্তু আমাদের G এর ভ্যালু 10 ইউজ করতে বলছে। সো এটা খেয়াল রাখবা একটু। L দেয়া আছে আমাদের 1 ইনটু 1 মাইনাস cos of 60। আমাদের টোটাল কাইনেটিক এনার্জি বা টোটাল মেকানিক্যাল এনার্জি অথবা সর্বোচ্চ গতিশক্তি কোথায়? সাম্য অবস্থায় আমাদের আনসার আসবে 1.5 জুল। এটা আমাদের প্রথম কোয়েশ্চেন আনসার। এরপর আরেকটা কোয়েশ্চেন আস্ক করছে সেটা হচ্ছে সাম্য অবস্থানের সাথে যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন আমাদের আ গতিশক্তি কত বের করতে বলছে। এখন 30 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করতেছে তখন আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি তো কনস্ট্যান্ট থাকবে, রাইট? টোটাল মেকানিক্যাল এনার্জি আমি এটা লিখতে পারি না 1.5 জুল ইকুয়ালস টু আমাদের কি 30 ডিগ্রি অবস্থানে আমাদের গতিশক্তি প্লাস 30 ডিগ্রি অবস্থানে আমাদের বিভব শক্তি। 30 ডিগ্রি অবস্থানে আমাদের বিভব শক্তি কত হবে? mg L ইনটু 1 মাইনাস cos of 30 না? ঠিক এটার মতো করে বের করব। দেন আমি E কে at 30 ডিগ্রি বের করতে পারি। সেটা কেমনে বের করব? 1.5 জুল 1.5 মাইনাস mg 0.3 ইনটু 10 ইনটু 1 ইনটু 1 মাইনাস cos of 30। তো সেটা আমাদের আসতেছে 1.098 জুল। সো আমাদের এই কোয়েশ্চেনটার আনসার শেষ। সো এরপরের পেজে যদি আমি যাই, আমাদের ৪ টা কোয়েশ্চেন শেষ হয়েছে অলরেডি। এখন দেখো আমাদের কি বলা আছে? আমাদের SHM এর একটা কোয়েশ্চেন দেওয়া আছে। সেটা হলো পৃথিবীর ব্যাস বরাবর আমরা একটা সুড়ঙ্গ খনন করছি এবং এক প্রান্ত থেকে ছেড়ে দিছি। তারপর হচ্ছে সরল স্পন্দন হচ্ছে। সুষম গোলক মনে করতে বলছে পৃথিবীকে বাধা দানকারী সকল বল উপেক্ষা করে পৃথিবীর কেন্দ্র থেকে নির্দিষ্ট ডিসটেন্স আমাদের ত্বরণ বের করতে বলছে এবং দোলনের পর্যায়কাল বের করতে বলছে। এটা যেহেতু আমাদের স্ট্রাকচারের বইয়ের কোয়েশ্চেন, সো আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে ফর্মুলা এপ্লাই করে ফেলতে পারবো। যেহেতু বইয়ের কোয়েশ্চেন এটা 2 পাই রুট ওভার অফ r/g হচ্ছে আমাদের ফর্মুলা। কিসের ফর্মুলা? দোলনের পর্যায়কালের ফর্মুলা। এখন r সমান আমরা কত জানি? 6.4 × 10⁶, g 9.8 ইউজ করতে বলছে আমাদেরকে। সো আমাদের t আসবে 5077.5 এর সেকেন্ড। তো আমি পর্যায়কাল বের করে ফেলছি। আবার আমার ত্বরণ বের করতে বলছে। আমরা কি জানি? আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে নির্দিষ্ট r ডিসটেন্সে আমাদের যে g এর মান সেটা যদি আমাদের g প্রাইম হয় তাহলে g প্রাইম = g * r/r। এটা আমরা মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে পড়ে আসছি। সো আমি g বের করে ফেলি। 9.8 * 5 × 10⁵ divided by 6.4 × 10⁶, 0.7656 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা আমাদের আনসার হয়ে গেল। অনেকে চাইলে এখানে নেগেটিভ বসায়। নেগেটিভ জাস্ট বসাই কেন? জাস্ট আমরা ৮ কাউন্ট করতেছি এদিক বরাবর। তাহলে আমাদের জি প্রাইম কাজ করবে তার বিপরীত দিক বরাবর। ওই কারণে অনেকে এখানে মাইনাস বসায় দেয়। মাইনাস না বসালে কোনো সমস্যা হবে না। কারণ কি? কারণ আমাদের অভিকর্ষ ত্বরণ অলওয়েজ পৃথিবীর সেন্টার বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর কাজ করে। সো আমাদের এই কোয়েশ্চেনটাও শেষ হলো। আমাদের কি বলা আছে দেখো। আমাদের ১ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা তামার তারে আমি একটা বস্তু ঝুলাইছি। ঝোলানোর পর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এবং তারটা ছিঁড়েও গেছে। চিরার পর তারের টেম্পারেচারের চেঞ্জটা নির্ণয় করতে বলছে। এখন এখানে মেইন কনসেপ্টটা দেখো আমাদের যখন আমাদের একটা তার যদি থাকে, একটা লেটস সে একটা তার আছে। আমি তারে যদি একটা বস্তু ঝুলাই তাহলে সেটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না? লেটস সে টেম্পোরারি একটা বস্তু ঝুলাইছে এবং এটা স্মল l পরিমাণ হচ্ছে প্রসারিত হইছে। তাহলে কি হবে? এখানে একটা সঞ্চিত শক্তি থাকবে। এবং তারটা ছিঁড়ে যাওয়ার পর সেই সঞ্চিত শক্তিটা আমাদের কই যাবে? সেই সঞ্চিত শক্তিটা কি করবে? আমাদের তার যেটা আছে তারের টেম্পারেচারটা বৃদ্ধি করবে। অর্থাৎ আমাদের সঞ্চিত শক্তিটা
আমাদের তাপশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমি কি বলতে পারি দেখো, সঞ্চিত শক্তি ইকুয়ালস টু তাপশক্তি বলতে পারি। সঞ্চিত শক্তি এর ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু ওয়াই এ ইন্টু স্মল এল স্কোয়ার ডিভাইড বাই এল ইকুয়ালস টু আমাদের তাপশক্তি। তাপশক্তির ভ্যালু আমি কি লিখতে পারি, এম এস ডেল থিটা। এখন দেখো হাফ ওয়াই এ ইন্টু স্মল এল স্কোয়ার বাই এল। এখন এমকে আমি কি লিখতে পারি, রো ইন্টু ভলিউম। ভলিউমকে আমি কি লিখতে পারি, এ ইন্টু এল। এটাকে আমি টোটাল লেন্থ আমি ক্যাপিটাল এল ধরতেছি ইন্টু এস অফ ডেল থিটা। এখন এ আমাদের চলে যাই। আবার দেখো আমাদের স্মল এল এবং ক্যাপিটাল এল কোনটাই আমাদের জানা নেই। সো আমি কি করবো, এদেরকে এলিমিনেট করে অন্য কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। কেমনে আনবো দেখো, আমি কি জানি ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ ইন্টু স্মল এল। সো এখান থেকে আমি স্মল এল বাই ক্যাপিটাল এল এর ভ্যালুটা বসাবো। এখন আমি স্মল এল বাই ক্যাপিটাল এল যদি ক্যাপিটাল এলটাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে এই জিনিসটা চলে আসে ইকুয়ালস টু রো ইন্টু এস অফ ডেল থিটা। এখন জাস্ট আমি যেটা করবো, ওয়াই ইন্টু এখানে এফ বাই এ ওয়াই রিপ্লেস করে দিব ইকুয়ালস টু রো ইন্টু এস অফ ডেল থিটা। তো এখান থেকে জাস্ট ডেল থিটাকে আমি নির্ণয় করে ফেলবো। আমাদের দেখো সব সব জানা আছে, এখানে যে যা আছে সব জানা আছে। ফোর্স হচ্ছে আমাদের কি 20 × 9.8 হোল স্কোয়ার, এ হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, তো 3 হোল স্কোয়ার ইন্টু ওয়াই। ওয়াই এর ক্ষেত্রে অনেকে ঝামেলা হতে পারে, কারণ আমাদের এখানে এককতে দেওয়া আছে কি দেখো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে আমাদের নিউটন পার মিটার স্কোয়ারে যাওয়া লাগবে। সেটার জন্য কি করা লাগবে, জাস্ট 0.1 গুণ দেওয়া লাগবে। এটা একটু মাথায় রাখবো, অনেকে এই জায়গায় ভুল করতে পারে। 0.1 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বা রো হচ্ছে আমাদের 9000 দেওয়া আছে ইন্টু এস দেওয়া আছে আমাদের 0.42। তো আমাদের আনসার আসবে 4.29 ডিগ্রি সেলসিয়াস, বা কেলভিনও লিখতে পারি। যেহেতু টেম্পারেচারের চেঞ্জ জিজ্ঞেস করছে, সো ডিগ্রি সেলসিয়াস লিখতে পারবো বা ডিগ্রি কেলভিন, দুইটাই লিখতে পারবো আমি। দেখো আমাদের কি বলা আছে, জাস্ট থার্মোডাইনামিক্সের একটা ইজি কোয়েশ্চেন দেওয়া আছে। রেফ্রিজারেটরের আমাদের 0 ডিগ্রি এবং 27 ডিগ্রির মধ্যে একটা রেফ্রিজারেটর কাজ করতেছে। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, 1 কেজি পানিকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে নিয়ে যেতে কত কাজ করা লাগবে। এখন আমি রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমি কি জানি, সিওপি বা কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স সমান আমি কি লিখতে পারি, টি2 জেড বাই টি1 মাইনাস টি2। এখানে টি2 হচ্ছে আমাদের লো টেম্পারেচার এবং টি1 হচ্ছে আমাদের হাই টেম্পারেচার। সো আমি এটা বের করে ফেলি। টি2 সমান আমাদের কত, 273 প্লাস 0 ডিগ্রি প্লাস 0, এদিকে হচ্ছে এদের ডিফারেন্স হচ্ছে 27। সো আমাদের সিওপি আসতেছে 9.11। বা সিওপি সমান আমি কি লিখতে পারি, আউটপুট বাই ইনপুট। না, আউটপুট আমাদের কত, কিউ2, ইনপুট হচ্ছে আমাদের ডাব্লিউ। কিউ2 সমান আমাদের কত, যতটুকু তাপ আমাদের রেফ্রিজারেটর আমাদের ফ্রিজের ভিতরে রাখা বস্তু থেকে শোষণ করে নিচ্ছে, সেটা কত, এম ইন্টু এল এফ। ডাব্লিউ হচ্ছে আমরা যতটুকু কাজ করতেছি বা কাজ যতটুকু রেফ্রিজারেটরকে সাপ্লাই দিচ্ছি কিসের মাধ্যমে, ইলেকট্রিক্যাল পাওয়ারের মাধ্যমে। সো আমি ডাব্লিউটা বের করে ফেলবো। এটার সমান আমি কি জানি 10.11, যেহেতু সিএফপি সমান 10.11 আমরা অলরেডি বের করে ফেলছি। এখন জাস্ট এম কত আমাদের 1, এল এফ এর ভ্যালু তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 336, তিনটে জিরো সাথে তিনটে জিরো, এদিকে হচ্ছে 10.11 দ্বারা ভাগ দিব আমি। তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউ বেড়ে যাবে 33234.4210। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর ভ্যালু, কৃত কাজের ভ্যালু। তো এটাও আমাদের শেষ। কি বলছে, আমাদের ভোল্ট মিটারের পার্ট বের করতে বলছে। এবং আরেকটা জিনিস বলেছে, ভোল্ট মিটার যথাযথ পোলারিটিতে সংযোগ করা হয়েছে। এখন আমাদের ভোল্ট মিটার কি করে, দুইটা পয়েন্টে আমি ভোল্ট মিটার সংযোগ করব, সেই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করে, রাইট? অবশ্যই ভোল্টেজ ডিফারেন্সই বের করে। এখন আমাদের তাহলে কি নির্ণয় করা লাগবে, ভোল্ট মিটারের পার্ট মানে কি, এ এবং বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা বের করা লাগবে। এখন এখানে কয়েকটা কনসেপ্ট আছে ছোট, ছোট। দেখুন, ফার্স্টে আমার এদিক বরাবর কি কোনো কারেন্ট ফ্লো হবে? অবশ্যই হবে না। কারণ কি? কারণ আমাদের ভোল্ট মিটার, যেটা আদর্শ ভোল্ট মিটার যদি আমি বিবেচনা করি, আদর্শ ভোল্ট মিটারে আমাদের রেজিস্ট্যান্স কত? ইনফাইনাইট রেজিস্ট্যান্স না? সো ইনফাইনাইট রেজিস্ট্যান্স যেহেতু এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো হবে না। আবার কারেন্ট অবশ্যই ক্লোজড লুপ বা বদ্ধ লুপে পরিবাহিত হয়। এখন কারেন্ট আমি লেটস সে এই লুপে I1 বিবেচনা করতেছি, এই লুপে I2 বিবেচনা করতেছি। এখন I1 এর কোনো অংশ কি এদিক বরাবর আসবে? অবশ্যই আসবে না। কারণ কি, I1 এর কোনো অংশ যদি এদিক বরাবর আসে, সেটা আর ব্যাটারিতে ফিরে যাওয়ার কোনো পথ নাই। কারণ এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সেম ভাবে I2 এর কোনো অংশ যদি এদিক বরাবর আসে, সেটা আবার ব্যাটারিতে ব্যাক যাওয়ার কোনো কিন্তু ওয়ে নাই। সো I1 এবং I2 এই ২ টা লুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আমাদের কাজ হলো কি, I1 I2 বের করা। এজন্য আমি যদি KVL এপ্লাই করি, তাহলে I1 I2 বের করে ফেলি। আমি জাস্ট নরমাল শর্টকাট টাইপের এপ্লাই করে এখানে হচ্ছে I1 এবং I2 এর ভ্যালুগুলো বের করে ফেলি। I1 সমান আমাদের কত হবে? 20/10 মিনস 2 অ্যাম্পিয়ার। আবার I2 সমান আমাদের কত হবে? 30/9, এটাকে আমি লিখতে পারি 10/3 অ্যাম্পিয়ার। এখন আমাদের কাজ হইলো কি, BAB বের করা, রাইট? BAB সমান আমাদের কত? BA মাইনাস BB। এখন আমি যেকোনো একটা পথ বরাবর A থেকে B তে আসবো। লেটস আমি এই পথ বরাবর যাচ্ছি, রাইট? এই পথ বরাবর গিয়ে
এ থেকে বি তে আসতেছি। তাহলে আমি এই পথ বরাবর যদি ফার্স্টে যাই তাহলে আমি -20 পাচ্ছি। প্লাস 5 ইন্টু I1 পাচ্ছি। কারণ কি? কারণ প্লাস কেন দিছি? কারণ আমি I1 যে ডিরেকশনে ফ্লো হচ্ছে আমার পথও সেম ডিরেকশনে। তারপর হচ্ছে আমি এই ব্যাটারিকে ফেস করতেছি। এটার নেগেটিভ প্রান্ত আগে ফেস করতেছি। সো আমি -5 বসাবো। প্লাস 10 আছে। 10 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সো 10 ইন্টু 0 প্লাস 4 ইন্টু I অফ 2 কারণ কি? কারণ I2 যেদিক বরাবর প্রবাহিত হচ্ছে আমার পথও সেদিক বরাবর। সো আমি এদের ভ্যালুটা যদি বের করি প্লাস 5 ইন্টু 2 -5 প্লাস 4 ইন্টু 10/3 এটা আমাদের আসতেছে -5/3 ভোল্ট। এখন -5/3 বসায় দিবা নাকি? একটা জিনিস দেখো আমাদের বলা আছে কি ভোল্ট মিটারটি যথাযথ পোলারিটিতে সংযোগ করা আছে। অর্থাৎ যে প্রান্তের ভোল্টেজ বেশি A এবং B এর মধ্যে ওই প্রান্তে আমাদের ভোল্টেজের ভোল্ট মিটারের হচ্ছে পজিটিভ প্রান্ত এবং যে প্রান্তে ভোল্টেজ কম ওই প্রান্তে নেগেটিভ প্রান্ত দেওয়া আছে। দ্যাট মিনস ভোল্ট মিটার আমাদের অবশ্যই পজিটিভ রিডিংটা দিবে। দ্যাট মিনস আমি ভোল্ট মিটারের রিডিং সমান কি দিব? রিডিং সমান মডুলাস অফ B অফ AB ইকুয়ালস টু 5/3 ভোল্ট দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর এই কোয়েশ্চেনে যদি আমি চলে যাই দেখো, আমাদের একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন একটা পরমাণুকে আঘাত করতেছে। আঘাত করার পর সেখান থেকে ২ টা তরঙ্গদৈর্ঘ্যের ফোটন নিঃসৃত হচ্ছে এবং ইলেকট্রনের শেষ বেগ বের করতে বলছে। অর্থাৎ একটা এটা একটা আমাদের পরমাণু আছে। একটা ইলেকট্রন এসে ওকে আঘাত করতেছে। এরপর আমাদের এখান থেকে ২ টা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের হচ্ছে ফোটন বের হচ্ছে যেটা হচ্ছে লেটস সে λ1 এটা λ2 তরঙ্গদৈর্ঘ্যের এবং ইলেকট্রনটা তো এর অবশ্যই থেমে যাবে না। থেমে না গিয়ে এ কি করবে? এদিক বরাবর লেটস সে কোনো একটা বেগে এদিক বরাবর যাচ্ছে এবং আমাদেরকে জাস্ট v এর ভ্যালুটা বের করতে বলছে, ডিরেকশন বের করতে বলে নাই। সো আমি কি করব এখানে? ডিরেকশন যেহেতু বের করতে বলে নাই, দেখো আমাদের সবচেয়ে ইজি ওয়ে কোনটা হবে? সেটা হলো শক্তি সংরক্ষণশীলতা এপ্লাই করা। ওর এই অবস্থানে লেটস সে আমার ভেলোসিটি হচ্ছে u। তাহলে আমি শক্তি সংরক্ষণশীলতা যদি এপ্লাই করি, শুরুতে আমাদের আ আদিশক্তি কি আছে? হাফ অফ m অফ u স্কয়ার ইলেকট্রনের গতিশক্তি আছে। শেষ শক্তি কি আছে আমাদের? ইলেকট্রনের একটা ফাইনাল কাইনেটিক এনার্জি আছে। প্লাস এই ২ টা যে আমাদের ফোটন তৈরি হয়েছে নতুন, সেই ফোটন ২ টা শক্তি hc/λ2 সো এটা আমাদের এপ্লাই করা শেষ। এখন জাস্ট আমি v টা বের করব। v টা কেমনে বের করব? আমাদের হাফ অফ m স্কয়ার কিন্তু ডিরেক্ট দেয়া আছে 100 ইলেকট্রন ভোল্ট। সো আমি জাস্ট ক্যালকুলেটরে বসায় দিব ভ্যালুগুলা। 90 hc 6.63934 into angle 8 into সো আমাদের টোটাল হাফ অফ এমবি স্কয়ার পেয়ে গেছি। এখান থেকে হচ্ছে বি বের করা লাগবে আমাদের। বি পাচ্ছি আমি 4.02 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। সো আমি এখান থেকে বি পেয়ে গেছি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই এত ফাস্ট ক্যালকুলেশন কেমনে করছেন? সেটা হলো দেখো এই ২ জায়গায় একটু খেয়াল করো। এই ২ জায়গায় আমি অনেকে কি করবে যে এইচসি এই জায়গায় একবার বসাবে, বাই ল্যামডা একবার বসাবে, প্লাস এইচসি আবার বসাবে, আবার ল্যামডা 2 বসাবে। এটা না করে তোমরা যেটা করতে পারো এইচসি কে কমন নিয়ে নিব। এর থেকে কমন নিয়ে নেওয়ার পর আরেকটা কমন নিতে পারি সেটা হলো কি ল্যামডা যখন বসাচ্ছি আমি 300 ইনটু 10 ইনভার্স 10 বসাইতে হবে। এখানে 1000 ইনটু 10 ইনভার্স 10 বসাতে হবে। সো আমি 10 ইনভার্স 10 টাকে কমন নিয়ে ফেলি। কমন নিয়ে ফেলার পর আমি 1/300 প্লাস 1/1000 এভাবে হচ্ছে বসায় দিব। সো এটা একটু কোয়েশনের বাইরের আ আলোচনা আরকি। এটা হচ্ছে আমাদের ট্রিক্স হিসেবে কাজে লাগাইতে পারো। যাতে ফাস্ট ক্যালকুলেশন করা যায়। এরপর দেখো আমাদের কি কোয়েশ্চেন দেওয়া আছে। S1 কোলা S2 বন্ধ S2 কোলা ২ টা কেস দেওয়া আছে। আমাদের একটা সার্কিট দেওয়া আছে। এখানে হচ্ছে ডায়োড আছে, আমাদের ব্যাটারি আছে। এখন যখন S1 খোলা S2 বন্ধ তখন হচ্ছে আমাদের B এবং I বের করতে বলছে। আচ্ছা যখন S1 খোলা তখন হচ্ছে এই পার্টটা বাদ। দ্যাট মিনস এই প্রান্তটা এই সাইডটা আমি বিবেচনা করব। অর্থাৎ ফার্স্ট কেসে আমি কি করব? জাস্ট এই জিনিসটা হচ্ছে বিবেচনা করব। এখানে আমাদের ডায়োডটা আছে। এদিক বরাবর রেজিস্ট্যান্স আছে একটা। সো এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। এটা হচ্ছে 10 ওহম এবং এটা হচ্ছে এদের ২ প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের V1। এখন দেখো এটা হচ্ছে আমাদের পজিটিভ ডায়োডের পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত। এখন আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত। ডায়োডের পজিটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত। দ্যাট মিনস এটা কিসের শর্ত ছিল আমাদের? রিভার্স বায়াস না? রিভার্স বায়াস। এখন রিভার্স বায়াস এর ক্ষেত্রে আমাদের I কত হয়? 0 হয় না? কারণ কি? কারণ এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট হিসেবে কাজ করে। আবার ওপেন সার্কিট হিসেবে যদি কাজ করে তাহলে আমি কি করব? এটাকে রিপ্লেস করে ডায়োডকে জাস্ট খুলে দিব। ডায়োডকে যদি খুলে দিই তাহলে এই এখানে যে পয়েন্টটা থাকবে সেটার ভোল্টেজ কত হবে? 10 ভোল্ট। যদি এটাকে 0 ধরি অর্থাৎ এটা আমাদের 0 হবে, এটা 10 ভোল্ট হবে। দ্যাট মিনস এই ২ পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আমাদের কত হবে? 10 ভোল্ট হবে না? কিন্তু একটা ঝামেলা, এটা আমাদের উচ্চ বিভব ধরেছিলাম আমি।
এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব 10 ভোল্ট, এটা নিম্ন বিভব 0 ভোল্ট। বাট আমাদের B1 যেটা দেওয়া আছে সেটা কিন্তু উল্টা দেওয়া আছে। B1 এর যখন দেওয়া আছে তখন পোলারিটি এখানে পজিটিভ দেওয়া আছে কিন্তু এখানে আমি 0 ধরছিলাম এবং এখানে নেগেটিভ দেওয়া আছে কিন্তু এখানে আমি 10 ধরছিলাম। তাহলে B1 সমান আমাদের কত হবে? -10 ভোল্ট। সো আমাদের ফার্স্ট পার্টটা শেষ। সেকেন্ড পার্টে দেখো কি বলা আছে? আমাদের S2 খোলা এবং S1 বন্ধ। দ্যাট মিনস এই সার্কিটের এই পার্টটা বাদ। এক্ষেত্রে দেখো আমাদের 5 ভোল্টের পজিটিভ প্রান্ত যেটা আছে সেটা ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে এবং 5 ভোল্টের নেগেটিভ প্রান্ত ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। দ্যাট মিনস এটা কি আমাদের ফরওয়ার্ড বাইসে আছে। ফরওয়ার্ড বাইসে যদি থাকে আমি তো খুব ইজিলি কি করতে পারবো? একটা মানে কারেন্ট এবং V1 এগুলো বের করতে পারবো। কেমনে? আমি জাস্ট কি চালাই দিব? KVL চালাই দিব। KVL যদি চালাই দিই তাহলে আমি হচ্ছে I1 পেয়ে যাবো। সর্বপ্রথম যেটা সেটা হলো আমি V1 জানি। V1 কত আমাদের? V1 হলো আমাদের ডায়োডের ভোল্টেজ ব্যারিয়ার এবং আমাদের কি দেয়া আছে? জার্মেনিয়াম ডায়োড দেয়া আছে না? তাহলে জার্মেনিয়াম ডায়োডের জন্য ভোল্টেজ ব্যারিয়ার আমাদের কত? 0.3 ভোল্ট। আবার আমি হচ্ছে এখানে কি চালাই দিব? KVL চালাই দিব I পাওয়ার জন্য। কি করব আমি? এদিক বরাবর ক্লকওয়াইজ একটা পাথ আমি চুজ করছি। তো আমি কেবল যদি চালাই -5 ভোল্ট প্লাস আমি পেস্ট করছি কাকে? ডায়োডকে, ডায়োডের পজিটিভ প্রান্তকে। সো আমি প্লাস 0.3 ভোল্ট দিয়ে দিব। তারপর হচ্ছে প্লাস 10 ইনটু I1 দিয়ে দিব। ইকুয়ালস টু 0। সো আমাদের I1 সমান কত আসবে? 5 - 0.3/10 যেটা আমাদের আসবে 0.47। তো আমাদের কারেন্টের যে ভ্যালু আছে সেটা হচ্ছে 0.47 অ্যাম্পিয়ার আসবে। সো এটা হচ্ছে আমাদের আনসার আরকি। আমাদের কেস ২ টা শেষ। এরপরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, দেখো। এরপরের কোয়েশ্চেনটা একটু ট্রিকি, একটু কমপ্লেক্স আরকি, অনেকের জন্য কমপ্লেক্স মনে হইতে পারে। দেখো আমাদের কি বলা আছে? M1, M2, M3 ৩ টা বোর্ড দেওয়া আছে আমাদের। এগুলো একটা সুতার সাহায্যে মানে ২ টা পুলির সাহায্যে সংযুক্ত আছে। M2 এবং M3 এর আমাদের বর দিয়ে দিয়েছে এবং বর এবং পৃষ্ঠতলের মধ্যবর্তী গতি ও ঘর্ষণ গুণাঙ্ক আমাদের দেওয়া আছে। যদি M1 বরটি নিচের দিকে সমভাবে পড়তে থাকে, M1 এর বর এবং M3 এর সাথে যুক্ত সুতার টান বল বের করতে বলছে। আমাদের কি বলা আছে দেখো, আমাদের এরকম একটা হচ্ছে আমাদের আনত তল দেওয়া আছে। সরি, এটা আঁকতে একটু ভুল হইছে। এটা লেটস সে একটা আনত তল, হ্যাঁ? তো আমাদের এই জায়গায় একটা পুলি আছে, এই জায়গায় একটা পুলি আছে। আমাদের এখানে একটা বস্তু ঝুলানো আছে যেটাকে আমি বলতেছি M1। এখানে আরেকটা বস্তু ঝুলানো আছে যেটা হচ্ছে আমাদের M2 এবং এটা হচ্ছে আমাদের ফ্রিকশন যুক্ত। সাথে এই জায়গায় আরেকটা বস্তু ঝুলানো আছে যেটা হচ্ছে আমাদের মেঝেতে আছে। এটাও একটা হচ্ছে আমাদের ফ্রিকশন যুক্ত। এটার আমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত? 0.25 আর এটারও ফ্রিকশন কোএফিসিয়েন্ট U = 0.25। এটা হচ্ছে আমাদের M3। এখন আমাদের কি বের করতে বলছে দেখো, M1 এর বর বের করতে বলছে। আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যে সেটা হলো সমবেগে পড়তে থাকে। সমবেগে যদি পড়তে থাকে তাহলে এই সিস্টেমের উপর যে ডিরেকশন আছে, যে ডিরেকশনে ওরা এগিয়ে যাচ্ছে সেই ডিরেকশনের টোটাল নেট ফোর্স আমাদের 0 হইতে হবে। এখন এটাকে আমি জাস্ট একটা এরকম রশ্মি হিসেবে বিবেচনা করি। এদিক বরাবর আমাদের টানতেছে কি? এদিক বরাবর যাওয়ার জন্য আমাদেরকে হেল্প করতেছে কে? M1G। কিন্তু এদিক বরাবর অপোজ করতেছে কারা? ফার্স্ট হচ্ছে এদের যদি আমাদের থিটা হয়, এদিক বরাবর N2G sin থিটা কাজ করতেছে। N2G sin of থিটা এদিক বরাবর কাজ করতেছে আমাদের। সাথে কি কাজ করতেছে? এদিক বরাবর ফ্রিকশনও কাজ করবে না। কারণ কি? ফ্রিকশন আমাদের যেদিক বরাবর আমাদের গতি থাকে, গতির বিপরীত দিক বরাবর কাজ করে। সো এদিক বরাবর ফ্রিকশন কাজ করবে। সেটার ভ্যালু আমাদের কত? লেটস সে F1। এদিক বরাবর F1 কাজ করতেছে। আবার এটার জন্য যদি আমি খেয়াল করি, এটার জন্য টা ফ্রিকশন কাজ করবে না F2, সেম ভাবে বিপরীত দিক বরাবর, গতির বিপরীত দিক বরাবর। এবং এর ওজনটা কিন্তু আমাদের গতির সাথে পারপেন্ডিকুলার। সো এর ওজনের কোনো ভূমিকা আমাদের এখানে আসবে না। সো আমি কি লিখতে পারি দেখো, নেট ফোর্স 0 হইতে হবে। নেট ফোর্স যদি 0 হইতে হয়, M1G সমান এই ৩ টার যোগফল লিখতে পারি আমি। ইকুয়ালস টু M2G sin of থিটা প্লাস F1 কে আমি কি লিখতে পারি? U ইনটু mg cos of থিটা। mg cos of থিটা হচ্ছে আমাদের নরমাল, অর্থাৎ তলের উপর লম্ব প্রতিক্রিয়া। প্লাস F2 এর জন্য আমি কি লিখতে পারি? U ইনটু M3 ইনটু G। এটাকে আমি M2G লিখবো। সেখান থেকে আমি জাস্ট সবকিছু দেয়া আছে, আমি M টা বের করে ফেলবো। আমাদের M2 দেয়া আছে 4, 4 ইনটু 9.8 ইনটু sin of থিটা sin 37 দেয়া আছে। থিটা ইকুয়ালস টু 37 দেয়া আছে আমাদের। প্লাস U হচ্ছে 0.25 ইনটু 4 ইনটু 9.8 ইনটু cos of 37 প্লাস 0.25 ইনটু 4 ইনটু 9.8 ভাগ 9.8। সো আমাদের 4.2 কেজি চলে আসছে আমাদের M1 এর ভ্যালু। M1 এর ভ্যালু 4.2 কেজি চলে আসছে। এখন আমাদেরকে বলছে কি? এই যে M3 যেটা আছে সেটা যে সুতার সাথে পুলির সাথে যুক্ত, সেটার টান বলটা বের করতে বলছে আমাদের। এখন টান বল সমান আমাদের কত হবে দেখো। এই জাস্ট এই বস্তুটাকে বিবেচনা করতেছি, M3 কে বিবেচনা করতেছি। ওকে টান বল চেষ্টা করতেছে এদিক বরাবর নিয়ে যাওয়ার জন্য। এদিক বরাবর কাজ করতেছে ওর ফ্রিকশন। বাট ও যাচ্ছে এদিক বরাবর
কি বেগে আমাদের একটা নির্দিষ্ট বেগে অর্থাৎ এর অ্যাক্সেলারেশন 0 এর উপর নেট ফোর্স 0 হইতে হবে। নেট ফোর্স যদি 0 হইতে হয় তাহলে এর উপর যে টেনশন আছে সেটা আমাদের কত হইতে হবে? সেটা আমাদের F হইতে হবে না? F সমান এটা F2 হবে অ্যাকচুয়ালি F2 হবে। এখন F2 সমান আমি কি লিখতে পারি? U ইনটু M3 ইনটু G লিখতে পারি না? সো এটা হচ্ছে আমাদের আ M3 এর সাথে যে সূত্রটা যুক্ত আছে তার উপর টানব। 9.8 সো সেটা আমাদের আসবে 9.8 নিউটন। এটা আমাদের আনসার কমপ্লিট। আমাদের ২টা আনসার জিজ্ঞেস করছে এখানে। ২টা আমাদের কমপ্লিট। এরপর আমাদের কি বলা আছে দেখো একটা নিরেট অপরিবাহী গোলকের হচ্ছে চার্জ ঘনত্ব দেওয়া আছে। অর্থাৎ এটা ইউনিফর্ম না। চার্জ ঘনত্বটা বেরি করতেছে এবং কেন্দ্র থেকে r দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে। অর্থাৎ লেটস এটা হচ্ছে আমাদের একটা স্ফিয়ার যেটার রেডিয়াস হলো r। এখান থেকে r একটা নির্দিষ্ট স্মল r নির্দিষ্ট দূরত্বে এই পয়েন্টটা আমাদের e ইকুয়ালস টু কত সেটা বের করতে বলছে। এখন এটা অনেকভাবে করা যায়। আমি যেটা করব সেটা হলো গস ল এপ্লাই করব। গস ল থেকে আমি কি জানি E ডট dA ক্লোজ ইন্টিগ্রাল অফ E ডট dA ইকুয়ালস টু q enclosed পাই এপসিলন নট না। এখন E তো স্ফিয়ারের জন্য E তো এখানে কনস্ট্যান্ট হবে। সো E বের হয়ে যাবে আমাদের। সাথে E যেদিক বরাবর DA ও সেম দিক বরাবর থাকবে। লেটস সে এখানে একটা আমি তল বিবেচনা করতেছি। এদিক বরাবর আমাদের E হবে, আবার এদিক বরাবর আমাদের DA ভেক্টরটা হবে অর্থাৎ এরিয়া ভেক্টরটা হবে। সো আমার cos অফ 0 আসবে যেটা 1 হয়ে যাবে। আমাদের কনস্ট্যান্ট E বের হয়ে যাবে এবং এরপর কি থাকবে আমাদের ভিতরে এরিয়ার ইন্টিগ্রেশন থাকবে না। সো আমি আর রেডিয়াসের এরিয়ার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে 4 পাই r স্কয়ার। এটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া ইকুয়ালস টু q enclosed বাই এপসিলন নট। এটাকে আমি ধরে নিচ্ছি। দেখো আমাদের জাস্ট কিউ এনক্লোজটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন কিউ এনক্লোজড কেমনে বের করব? কিউ এনক্লোজড আমি জাস্ট আর স্মল আর রেডিয়াসের অংশটা বিবেচনা করতেছি, হ্যাঁ? আমি লেটস সে আমি এখান থেকে এর থেকে ছোট আরেকটা এক্স রেডিয়াসের একটা শেল বিবেচনা করতেছি। এখন শেলের আমার আউটার যে রিজিয়ন আছে, শেলের যে আউটার রিজিয়ন আমাদের কিউ কত সেটা বের করতে হবে। কিউ সমান আমরা কি জানি? সেটাকে আমি লেটস সে ডিকিউ পরিমাণ হচ্ছে কি ওর কি আছে? চার্জ আছে ওর ওই শেলের আউটার শেলে। এখন ওর পুরুত্ব লেটস সে dx, ওর রেডিয়াস ধরছি আমি x। তাহলে ওর dq সমান কত হবে? রো ইনটু dv হবে না? রো সমান আমরা কি জানি? রো নট ইনটু x। আবার dv কে আমরা কি লিখতে পারি? 4 পাই x স্কয়ার সারফেস এরিয়া ইনটু আমাদের হচ্ছে dx। dx হচ্ছে আমাদের কি পুরুত্ব। সো আমি dq সমান এটা লিখতে পারি। তাহলে q enclosed সমান আমাদের কি লিখতে পারি আমি? 0 থেকে r পর্যন্ত 4 পাই রো নট এক্স কিউব ডিএক্স লিখতে পারি না? কারণ কি? 0 থেকে r পর্যন্ত সবগুলো শেলের জন্য আমি জাস্ট এরকম ডিকিউ গুলোকে এড যদি করতে থাকি তাহলে আমি পুরো r রেডিয়াসের স্ফিয়ারের মধ্যে কতটুকু চার্জ আছে সেটা পেয়ে যাব। সো আমি যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের কি আসবে দেখো 4 পাই রো নট বের হয়ে যাবে। এখানে x টু দি পাওয়ার 4/4 আসবে। তো এখানে r 0 যদি বসে তাহলে r টু দি পাওয়ার 4/4 আসবে। 4 চলে যায় তাহলে আমাদের আসবে রো নট পাই আর টু দি পাওয়ার 4 আসবে। এটা হচ্ছে আমাদের কিউ এনক্লোজড। সো কিউ এনক্লোজড যদি পেয়ে যাই তাহলে তো আমাদের পেয়ে যাচ্ছি আমি। ইকুয়ালস টু আমাদের 1/4 পাই এপসিলন নট আর স্কয়ার ইনটু রো নট ভাই আর টু দি পাওয়ার 4 সমান আমি কি লিখতে পারি? রো নট উপরে আর স্কয়ার থাকবে, নিচে আমাদের 4 এপসিলন নট থাকবে। সো এটা হচ্ছে আমাদের আনসার ইকুয়ালস টু আমাদের এটা হচ্ছে আমি এভাবে বক্স করে দিতে পারি যাতে কোয়েশ্চেনটা ভালোভাবে আনসারটা ভালোভাবে বোঝা যায়। এরপরের কোয়েশ্চেনে যদি আমি আসি দেখো কি বলা আছে? আমাদের ভৌত আলোক বিজ্ঞানের একটা কোয়েশ্চেন। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, চিরদ্বয়ের ব্যবধান দেওয়া আছে এবং নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে কেন্দ্রীয় চরম থেকে আমাদের তৃতীয় ক্রমের অন্ধকার দূরের কণিক দূরত্ব বের করতে বলছে। এখন লেটস সে এটা আমাদের কেন্দ্রীয় চরম। এটা আমাদের হচ্ছে পর্দা এবং এগুলো হচ্ছে আমাদের স্লিট ২ টা। এখানে ২ টা স্লিট এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। তাহলে এখানে যদি আমাদের কেন্দ্রীয় চরম থেকে যে তৃতীয় ক্রমের অন্ধকার দূরের দূরত্ব যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের এই অংশটা থিটা হবে না? এটা আমাদের কণিক দূরত্ব হবে। তাহলে আমি কি লিখতে পারি? এই অংশটা আমাদের ডি। পর্দা এবং স্লিট যেগুলো আছে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আমি ডি লিখতে পারি। তাহলে tan থিটা সমান আমি কি লিখতে পারি? y/d লিখতে পারি না? আবার দেখো y সমান আমি কি লিখতে পারি? y সমান 2n + 1 2n - 1 ইনটু ল্যামডা ডি বাই 2 ইনটু a। 2n + 1 এর ফর্মুলাটা অনেকে এপ্লাই করে। আমি 2n - 1 টা বেশি ইউজ করি আরকি। যেহেতু আমাদের n সমান কি দেয়া আছে? 3 দেয়া আছে না? সো 2 ইনটু 3 - 1 মিনস 5 ইনটু ল্যামডা ডি বাই 2 ইনটু a হচ্ছে আমাদের y। এটা ১ ধরি। তাহলে ১ এবং ২ হতে আমি কি লিখতে পারি দেখো? tan অফ থিটা এখানে যদি y এর ভ্যালুটা যদি এই জায়গায় বসায় দিই এনে তাহলে আমাদের d চলে যায়। তাহলে আমাদের কি থাকে? 5 ল্যামডা বাই 2 ইনটু a। সো এখান থেকে আমি জাস্ট থিটাটা বের করে দিব। আমাদের কত দেয়া আছে? হচ্ছে আমাদের 1 মিলিমিটার দেওয়া আছে। টাইমটা আমাদের দেওয়া আছে কি 650 ন্যানোমিটার। সো আমি জাস্ট বের করে ফেলবো। tan ইনভার্স অফ 5 ইনটু 650 ইনটু tan ইনভার্স অফ 9 ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে 1 ইনটু tan ইনভার্স অফ 3। যেটা আমাদের আসতেছে 0.0931 ডিগ্রি
আমাদের কণিক দূরত্ব বের করা শেষ। এরপরে কোয়েশ্চেনে যদি আমরা যাই, আমরা কেমিস্ট্রি পার্টে চলে আসছি, আমাদের ফিজিক্স পার্ট শেষ। এখন হচ্ছে আমাদের কেমিস্ট্রি শুরু করব। কেমিস্ট্রি আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আনসার করে ফেলার আর কি। এখন দেখো আমাদের কি বলা আছে, রিডবার্গ সমীকরণ লিখতে বলছে, এগুলো এইচএসসির জিনিস। এবং এইচ পরমাণুর বামার সিরিজের একটি রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যখন উচ্চ শক্তি স্তর থেকে বেরোয় আসে এবং বামার বল আছে কিন্তু, হ্যাঁ। তো আমি ফার্স্টে রিডবার্গ সমীকরণ লিখবো। রিডবার্গ সমীকরণ আমি কি লিখতে পারি, 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রিডবার্গ ইকুয়েশন না, এটা হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট। 1/n1, n1 মানে হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, n2 হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর, এবং জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। সো রিডবার্গ সমীকরণ লিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের ল্যামডা বের করতে বলছে। 1/λ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার। জেড কার জন্য, আমাদের এইচ ফর্মের জন্য না, সো জেড স্কোয়ার সমান 1 স্কোয়ার ইন্টু নিম্ন শক্তি স্তর কত, আমাদের বামার সিরিজ বলা আছে, তাহলে 1/2 স্কোয়ার হবে। উচ্চ শক্তি স্তর কত দেওয়া আছে আমাদের, 4 স্কোয়ার। আমি এখান থেকে ল্যামডাটা বের করে ফেলবো। আমাদের রিডবার কনস্ট্যান্ট কত, এটা মনে রাখবো অনেকেই, অনেকে ভুলে যায় জিনিসটা, 1096780 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ইনভার্স। তো আমাদের হচ্ছে কি ল্যামডা আসতেছে 4.86 ইন্টু 10 ইনভার্স অফ 7 মিটার। দেখতেছি অনেক দ্রুতই এগুলো করে ফেলা সম্ভব। এরপরে কোয়েশ্চেনটা আরো ইজি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট জাস্ট সংকরণ নির্ণয় করতে বসে এবং আকৃতি বের করতে বসে। সংকরণ নির্ণয় করতে বলে না, জাস্ট লিখতে বসে। সো আমি জাস্ট যত ফাস্ট সম্ভব এগুলো লিখে চলে যাব। এগুলো হচ্ছে আমাদের বই কোয়েশ্চেন। ফার্স্টেরটা আমাদের সংকরণ কত হবে, sp2d। আর সেকেন্ডের সংকরণ আমাদের কত হবে, sp3। থার্ডটা আমাদের সংকরণ কত হবে, sp3d3। এরপর বি কোয়েশ্চেনে যদি আমি আকৃতি লিখবো, BCl3 এর আমাদের আকৃতিকে ট্রাইগোনাল প্লেনার। অনেকে বাংলায় লিখতে পছন্দ করো, বাংলায় লিখতে পারো, সমস্যা নেই। ট্রাইগোনাল প্লেনার। আর PCl5 এর জন্য আমাদের আকৃতি কেমন হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল এভাবে লিখে দিব। সো অনেক ফাস্ট করা সম্ভব হয়েছে আর কি এই কোয়েশ্চেনটা। এরপর এই কোয়েশ্চেনে যদি আমরা চলে আসি, দেখো আমাদের কি বলা আছে, PCl3 PCl5 এটা রিঅ্যাকশন দেওয়া আছে, Kc এর মান দেওয়া আছে, PCl3 এবং PCl2 এর ইনিশিয়াল কত মোল করে আছে সেটা বলা আছে, আয়তন দেওয়া আছে, এবং ওই তাপমাত্রা সাম্যাবস্থানের উপস্থিতি উপাদানের মোল সংখ্যা বের করতে বলছে, রাইট। এগুলো আমরা আমাদের এইচএসসি লেভেলের ম্যাথ। সো আমি ফার্স্টে কি করবো, আমরা ফার্স্টে বিক্রিয়ার জন্য বিক্রিয়ার বিক্রিয়াটা লিখে ফেলবো। ফার্স্ট আমি Cl2 মিলে হচ্ছে আমাদের কি তৈরি করে, PCl5 তৈরি করে। ফার্স্টে t ইকুয়ালস টু 0 তে, অর্থাৎ ইনিশিয়ালি আমাদের কি ছিল, PCl3 কতটুকু আছে আমাদের 0.5 করে, Cl2 আমাদের কত আছে 0.5 করে, এবং PCl5 কত থাকবে, অবশ্যই 0, কারণ তখন আমাদের কোনো বিক্রিয়া সংঘটিত হয়নি। এরপর আমরা আমরা কোথায় বিবেচনা করবো, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় আমাদের লেটস সে PCl3 এবং Cl2 আলফা করে বিবেচিত হয়েছে, আলফা মোল করে বিবেচিত হয়েছে। সো আমাদের সাম্যাবস্থায় PCl3 থাকবে 0.5 মাইনাস আলফা, Cl2 থাকবে 0.5 মাইনাস অফ আলফা। এখন দেখো PCl3 1 মোল এবং Cl2 1 মোল বিয়োজিত যদি হয়, তাহলে আমাদের PCl5 তৈরি হয় কতটুকু, 1 মোল। তাহলে আমি বলতেছি যে PCl3 এবং Cl2 বিয়োজিত হয়েছে 1 মোল আলফা মোল করে। তাহলে আলফা মোল করে যদি বিয়োজিত হয়, তাহলে PCl5 তৈরি হবে আমাদের কত মোল, আলফা মোল। তো এখন আমাদের কি বের করা লাগবে? জাস্ট আলফাটা বের করা লাগবে। আলফা যদি বের করতে পারি, তাহলে আমি সাম্যাবস্থায় এদের যে পরিমাণ কত মোল করা আছে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমি Kc সমান কি জানি, 49 ইকুয়ালস টু আমাদের উৎপাদকের গড়মাত্রা আলফা/5 ডিভাইড বাই বিক্রিয়ক যেগুলো আছে তাদের গড়মাত্রার গুণফল 0.5 মাইনাস আলফা/5 হোল স্কয়ার। যেহেতু দুইটার গড়মাত্রা 0.5 মাইনাস আলফা/5, সো আমি হোল স্কয়ার লিখে দিচ্ছি একসাথে। এখন আলফাটা বের করবো এখান থেকে। আলফাটা আমাদের কত আসে দেখি। আলফা এর আমাদের 2টা ভ্যালু আসবে অবশ্যই, কারণ যেহেতু নিচে স্কয়ার আসে, রাইট। 5 হোল স্কয়ার, সো 0. আমাদের আলফা আসতেছে একটা 0.32, একটা আসতেছে আমাদের 0.78। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 0.78 কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। কারণ কি, কারণ আমাদের ইনিশিয়ালি ছিল 0.5, 0.5 থেকে তো আমি 0.78 বিয়োজন পাবো না। সো 0.78টা বাদ 0.32 আমাদের হচ্ছে আলফা হিসেবে গ্রহণযোগ্য। সো আমাদের উপাদানগুলো মোল সংখ্যা বের করতে হবে কোথায়, সাম্য মিশ্রণে। সো n অফ PCl3 সাম্য অবস্থায় n অফ PCl3 সমান 0.5 মাইনাস আলফা সমান আমাদের কত আসবে, 0.18 আসবে। এটা ইকুয়ালস টু আমাদের n অফ Cl2 না, আমাদের এটা বের করা শেষ। এখন PCl5 এর জন্য আমাদের কত, সেম আলফা পরিমাণ 3.32 মোল, সরি 3.32 মোল।
এটা হচ্ছে আমাদের আনসার হয়ে গেল। এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই, দেখো অনেক কি বলা আছে। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের একটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন ব্যাংকেরই কোয়েশ্চেন আর কি। এটা 19-20 সেশনে একবার আসছিল, 23-24-এ আরেকবার আসছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থ আসলে। ইলিশ মাছের জন্য আমাদের কি আছে? NaCl, বা আমি লবণ লিখে দিতে পারি যেহেতু এখানে আমাদের অপশনে লবণ লেখা আছে। তারপর আচারের জন্য আমাদের কি আছে? আচারের জন্য অবশ্যই ভিনেগার, প্রিজারভেটিভস। তারপর আমি জেলির জন্য আমি এটা আসলে আমি জানতাম না। বাট আমি হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল ইউজ করে কাজে লাগাইছি। এখানে হচ্ছে আমাদের কি কোমল পানির জন্য আমি কি জানি? CO2। শস্য বীজের জন্য আমরা কি পড়ছিলাম বায়োলজিতে? গাইগার, মোলার কাউন্টার বা এরকম অনেক জিনিসপাতি পড়ছিলাম না? তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার পড়ছিলাম শস্য ক্ষেত্রে। সো সেখান থেকে হচ্ছে শস্য বীজে হচ্ছে আমি কি লিখতে পারি? গামা রশ্মি লিখতে পারি। সেটার মাধ্যমে আমি অ্যানালজি হিসেবে ইউজ করে মনে রেখেছিলাম আরকি জিনিসটা। এখন দেখো আমাদের ৪ টা ইউজ করা শেষ। তাহলে আরেকটা বাকি আছে, সেটা অবশ্যই জেলিতে যাবে। সো জেলিতে আমি চিনি লিখে দিছি। এখানে আর লিখার দরকার নেই যেহেতু আমাদের এখানে ছক দেয়াই আছে। সো এখানে লিখলেই হলো, এখানে আর লিখে দেওয়ার আলাদাভাবে দরকার নেই। আল্টিমেটলি টাইম ওয়েস্ট হবে জিনিসটা। আমাদের একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার দেয়া আছে। ব্যাপন হার NH3 এর √2 গুণ, √2 গুণ এবং গ্যাসটি শনাক্ত করতে বলছে। দ্যাট মিনস আমি যদি রেশিও লিখি, লেটস সে গ্যাসের হচ্ছে ব্যাপন হার RG এবং NH3 এর ব্যাপন হার R of NH3, তাহলে আমি কি লিখতে পারি? এটার ভ্যালু 2 √2 লিখতে পারি না? ইকুয়ালস টু আবার কি লিখতে পারি? √m of NH3 বাই m of গ্যাস। এখানে আমার প্রেশারের একটা রেশিও আসবে, বাট প্রেশার যে সম্পর্কে কিছু যেহেতু বলা নাই, আমি ধরে নিচ্ছি ওই প্রেশারের রেশিওটা 1। সো আমি গ্যাসের যে আণবিক ভর আছে সেটা কত পাচ্ছি দেখো, 17/2 হোল স্কয়ার। সো আমাদের আসতেছে 2.125 গ্রাম পার মোল। এখন দেখো আমাদের গ্যাসটি শনাক্ত করতে বলছে, বাট এটা আমাদের হচ্ছে আসছে একটা ফ্র্যাকশনে চলে আসছে। এখন এটাকে যদি আমি অ্যাপ্রক্স 2 গ্রাম পার মোল ধরি, তাহলে আমি বলতে পারি কি গ্যাসটি আমাদের H2। এরপর আমাদের CRMS এর কোয়েশ্চেন দেওয়া আছে একটা। সেটা হলো কত তাপমাত্রায় CO2 এর বর্গমূল গড় বর্গ হবে কত CRMS? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Cl2 এর CRMS এর সমান হবে। এগুলো আমরা HSC লেভেলে অনেক করে আসছি জিনিসগুলো। সেটা হলো আমরা কি করব, ফার্স্টে দুইটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন লিখে সেগুলোকে ইকুয়াল করে দিব। যেমন ফার্স্টে CR2 এর জন্য যদি লিখি 3R T of CO2 বাই M of CO2 equals to √3R T of Cl2 বাই M of Cl2 না? এখন দেখো আমি যদি স্কোয়ার করি তাহলে 3 আর 3 চলে যায়, তাহলে কি আসে ফাইনালি? T of CO2 বাই M of CO2 equals to T of Cl2 বাই M of Cl2। এটার সমান আমাদের কত জানি? 71। এটার সমান আমরা জানি 44। এখন T of CO2 আমাদের জানে, T of Cl2 দেওয়া আছে 293 কেলভিন। কারণ কি 20 ডিগ্রি সেলসিয়াসকে আমি কেলভিনে নিয়ে গেছি। তারপর T of CO2 আমাদের কত আসবে তাহলে? তাহলে যদি আমি বের করি 293 ইন্টু 44/71, 181.57 কেলভিন। এটা হচ্ছে আমাদের আনসার আসবে। এখানে আমি যেহেতু এটা কেলভিনে বসাইছি, ফাইনাল আনসারও আমাদের কেলভিনেই চলে আসবে। এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই, অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেন দেওয়া আছে নামকরণের মেইনলি। সো আমাদের ফার্স্টে যেটা নামকরণ আছে সেটা দেখো, আমাদের একটা শিকল দেওয়া আছে বিউটাইল শিকল এবং আরেকটা হচ্ছে আমাদের সাইকেল দেওয়া আছে। এখন দেখো আমাদের অবশ্যই এটা হচ্ছে আমাদের মেইন কার্বন শিকল হবে, রাইট? সো এটাকে আমার নাম্বারিং করা লাগবে। নাম্বারিং যদি করি, এটাকে যদি আমি লেটস 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এভাবে যদি ধরি, তাহলে দেখো এটা আমাদের একটা সাইক্লোপেন্টেন এবং সাইক্লোপেন্টেনের 1 নম্বর কার্বন আমাদের একটা বিউটাইল শিকল যুক্ত আছে। সো আমি ফার্স্টের নামকরণটা আমাদের কি হবে? 1 বিউটাইল, 1 বিউটাইল সাইক্লোপেন্টেন। এরপর যেহেতু এখানে জায়গা আছে আমি বিটা এখানে লিখে ফেলি। বিটা হচ্ছে আমাদের কি জাস্ট আমাদের অ্যানিলিন আছে। অ্যানিলিনের ৪ নম্বর অবস্থানে আমাদের কি নাইট্রো যুক্ত আছে, নাইট্রো মূলক যুক্ত আছে। তাহলে আমি কি লিখতে পারি? 4 নাইট্রো অ্যানিলিন। এখন ৩ নম্বর কোয়েশ্চেনটা দেখো। ৩ নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা আমাদের সেশনে আসছিল আরকি। সো আমি ফার্স্টে এটা নার্ভাসনেস এর কারণে এটা আনসার করতে পারি নাই। সো আমি এখনো সেটা স্কিপ করতেছি। এখন ২ নম্বর কোয়েশ্চেন আমি আনসার করব। ৩ নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলা আছে দেখো। সেটা হলো আমাদের হচ্ছে একটা বেনজিন রিং দেওয়া আছে, ফিনাইল দেওয়া আছে। ফিনাইলের সাথে জাস্ট আরেকটা সংযুক্ত আছে। সেটা হলো কি? আরেকটা হচ্ছে আমাদের শিকল যুক্ত আছে। এখন দেখো কোন শিকলটাকে আমি প্রধান শিকল ধরবো? আমি কি ফিনাইল মূলকটাকে প্রধান ধরবো নাকি এই জিনিসটাকে প্রধান ধরবো? আমি অবশ্যই এই জিনিসটাকে প্রধান ধরবো। কারণ কি? কারণ আমাদের CHO যেটা আছে সেটা আমাদের কার্যকারিতা সবচেয়ে বেশি। এটাকে আমি প্রধান শিকল ধরতেছি। তারপর আমার নাম্বারিং করব। নাম্বারিং করব কোন দিক থেকে? এদিক থেকে করব না। কারণ CHO এর আমাদের কি কার্যকারিতা সবচেয়ে বেশি। সো এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে হচ্ছে আমি 3 ধরবো।
এখন আমি এবার নামকরণ করব। নামকরণ যখন করব দেখো আমার ৩ নাম্বার কার্বনে কি যুক্ত আছে? আমাদের একটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে। অর্থাৎ 3 ফিনাইল হবে ফার্স্ট এ। 3 ফিনাইল এবং ৩ টা কার্বন যেহেতু তাহলে এখানে প্রোপ হবে। 3 ফিনাইল প্রোপ এবং ২ নাম্বার কার্বন আমাদের কি যুক্ত আছে? একটা ডাবল বন্ড যুক্ত আছে। তাহলে 2 ইন এবং ১ নাম্বার কার্বনে অ্যালডিহাইড যুক্ত আছে। তাহলে 1 এল। আমাদের এটাও শেষ। এখন এর ক্ষেত্রে চলে আসি। তে আমার কি দেওয়া আছে দেখো সি ডাবল ও মূলক। অর্থাৎ এটা আমাদের কি একটা এস্টার না? এবং এস্টার আমাদের নামকরণ কিভাবে হয়? অ্যালকাইল, অ্যালকানয়েড এবং এই প্রান্তে যেহেতু চোট আছে সো এটা আমাদের অ্যালকাইল গ্রুপ হবে। অ্যালকাইল গ্রুপ আমাদের কার্বন যেহেতু একটা আছে তাহলে এটা আমাদের কি হবে? মিথাইল গ্রুপ। মিথাইল এখন অ্যালকানয়েড এর পালা। মিথাইল আমি চাইলে ইথানয়েড লিখে দিতে পারতাম। বাট ইথানয়েডে ২ নাম্বার কার্বন আমাদের একটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে। সো আমি কি লিখব? মিথাইল 2 ফিনাইল ইথানয়েড। ইথানয়েড লিখে দিব। তো আমাদের নামকরণের পার্টটা শেষ। এরপরের কোয়েশ্চেন দেখো। আমাদের A এবং B দুটি যৌগ দেওয়া আছে। টলয়েন্ট বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে। এবং A যৌগ আইডোফর্ম বিক্রিয়া দেয় বাট B যৌগ আইডোফর্ম বিক্রিয়া দেয় না। A এবং B এর সম্ভাব্য সংকেত নির্ণয় করতে বলছে। এখন মেইন জিনিসটা দেখো। A এবং B দুইটা হচ্ছে টলয়েন্ট বিক্রিয়কের সাথে বিক্রিয়া দিয়ে সিলভার দর্পণ দিচ্ছে। দ্যাট মিনস কি? A এবং B অবশ্যই অ্যালডিহাইড হবে। আবার A যৌগটি আইডোফর্ম বিক্রিয়া দিচ্ছে। আইডোফর্ম বিক্রিয়ার আমাদের কন্ডিশন কি ছিল? CH3CO ছিল না? CH3CO মূলক যাদের আছে তারা হচ্ছে আইডোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু বি যোগে দেয় না। দ্যাট মিনস বি তে হচ্ছে CH3CO মূলক নেই। বি হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিন্তু CH3CO মূলক নাই। দ্যাট মিনস আমাদের বি কি হবে? HCHO হবে। আবার A তে যেহেতু CH3CO মূলক আছে তাহলে আমি কি লিখতে পারি? A সমান আমি লিখতে পারি CH3CHO আবার B কে আমি লিখতে পারি HCHO। সো জাস্ট এটা লিখে দিলে আমাদের হচ্ছে মার্কস পেয়ে যাব। এরপর আমাদের কি জিজ্ঞেস করছে দেখো, অ্যাজি দর্পণ এবং আইডোফর্ম তৈরির জন্য হচ্ছে কি A যৌগের অর্থাৎ A যৌগের রিঅ্যাকশন দুইটা এখানে লিখতে বলছে। জাস্ট খুব ইজি। CH3CHO এর সাথে আমি সিলভার দর্পণ টেস্ট বা টলেন রিজেন টেস্টটা লিখব। সেখানে আমি কি লিখব? ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড লিখব। ডাইমিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে দিব। আমাদের ফার্স্টে কি লিখব? মেইন জিনিসটা সেটা হলো সিলভার দর্পণ হবে এখানে। আমি সিলভার দর্পণ লিখে দেব ছোট করে। সাথে হচ্ছে সাইড প্রোডাক্ট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? CH3 COO NH4 প্লাস NH3 প্লাস H2O উৎপন্ন হবে। সো আমাদের ফার্স্ট রিঅ্যাকশন শেষ। এরপর রিঅ্যাকশন আমাদের কি হবে? আইডোফর্ম রিঅ্যাকশন। CH3CHO আমি কি করব? I2 প্লাস NaOH যুক্ত করব। আমাদের মেইন রিঅ্যাকশন কি? মেইন প্রোডাক্ট কি? মেইন প্রোডাক্ট হচ্ছে CH3 এটা হচ্ছে আমাদের মেইন মানে আকর্ষণ। সো এটার আমাদের কালারটা কি হবে সেটা আমি লিখে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের কি ইয়েলো প্রেসিপিটেট। অর্থাৎ হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। প্রেসিপিটেট মানে কি আমাদের হচ্ছে অধক্ষেপ। প্রেসিপিটেট। তারপর হচ্ছে সাইড প্রোডাক্ট গুলো আমরা লিখব। সাইড প্রোডাক্ট কি লিখব আমি? H3 বলে N আসবে। প্লাস আমাদের আর কি আসবে দেখো NaI আসবে। প্লাস H2 আসবে। আমি সাইড প্রোডাক্টও লিখে ফেললাম, মেইন প্রোডাক্টও লিখে ফেললাম। সো আমাদের এই কোয়েশ্চেনটা শেষ। এরপরের কোয়েশ্চেনে আমি চলে আসি। দেখো আমাদের আ কিছু শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। এখন আমাদের কি বলা আছে দেখো, আমাদের একটা বেঞ্জিন রিং দেওয়া আছে। বেঞ্জিন রিং থেকে CH3Cl এর সাথে রিঅ্যাকশন করাচ্ছি। এটা মিনস কি? এটা কি নির্দেশ করে? আমরা ফিডারক্রাফট অ্যালকাইলেশন না? তো আমি ফার্স্টে ফিডারক্রাফট অ্যালকাইলেশন করতেছি। এরপর যেটা উৎপন্ন হবে সেটাকে আমি বেনজাইল ক্লোরাইডে পরিণত করতেছি। দ্যাট মিনস দেখো আমি ফার্স্টে ফিডারক্রাফট অ্যালকাইলেশনটা লিখে ফেলি। প্লাস CH3Cl সেখান থেকে ফিডারক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমাদের কি তৈরি হয়? টোলিন তৈরি হয় না? টোলিন তৈরি হয়। কিন্তু আমাদের এখানে বিক্রিয়কগুলোও লিখতে হবে কারণ এখানে বক্স দেওয়া আছে। সো আমি কি লিখব? বিক্রিয়ক ব্রাই AlCl3 এবং আমাদের টেম্পারেচার কত থাকে? অ্যারাউন্ড 60 ডিগ্রি সেলসিয়াস। অ্যারাউন্ড 60 ডিগ্রি সেলসিয়াস। এখন টোলিন যেটা তৈরি করছি সেখান থেকে আমি বেনজাইল ক্লোরাইড তৈরি করতেছি। বেনজাইল ক্লোরাইড আমি কেন তৈরি করব? একটা H প্রতিস্থাপন করে। একটা H প্রতিস্থাপন করব কেমনে? সূর্যালোকের সাহায্যে। তাহলে আমাদের কি থাকবে? UV থাকবে, Cl2 থাকবে এমন টেম্পারেচার অনেক বেশি থাকবে 111 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ফার্স্ট পার্ট শেষ। এরপরের পার্টে কি দেওয়া আছে? দেখো আমাদের CHO বেনজালডিহাইড দেওয়া আছে তার সাথে NaOH এর রিঅ্যাকশন। এখন দেখো বেনজালডিহাইডের এই কার্বনে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে এটা কি রিঅ্যাকশন দিবে আমাদের? কেনিজারের রিঅ্যাকশন দিবে। কেনিজারের রিঅ্যাকশন আমাদের কি দেখছিলাম? যে বেনজালডিহাইড যেটা আছে সেটা আমাদের একবার জ্বালিতে হবে, একবার বিজারিতে হবে। এখন জ্বালিত হইলে কি হবে? এটা হচ্ছে অ্যাসিডে পরিণত হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের লবণ আছে, অ্যাসিডটা আমাদের লবণের সাথে রিঅ্যাকশন করে আমাদের কি তৈরি লবণ বলতেছি। এখানে অ্যাসিড তৈরি হবে। অ্যাসিড তৈরি হওয়ার পর আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া করে আমাদের লবণ তৈরি করবে না? সো আমাদের একটা লবণ তৈরি হবে আল্টিমেটলি। আমি অ্যাসিড লিখব না। অ্যাসিডের বদলে লবণ লিখব। লবণটা কি হবে আমাদের? COO Na প্লাস আমাদের আরেকটা কি জিনিস তৈরি হবে? সেটা হচ্ছে অ্যালকোহল তৈরি হবে বিজারিত হওয়ার মাধ্যমে।
এটা হচ্ছে আমাদের কি বেনজাইল অ্যালকোহল CH2OH তৈরি হবে। তো এই দুটো হচ্ছে আমাদের প্রোডাক্ট শেষ। এখানে আমাদের প্রভাবক নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, কারণ এখানে আমাদের বক্স দেয়া নেই। তো আমাদের এই কোয়েশ্চেনটাও শেষ। আমাদের কি বলা আছে? আমাদের হচ্ছে পরিমাণগত রসায়নের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। H2SO4 দ্রবণে ৫ গ্রাম লোহার আকরিককে সম্পূর্ণ জারিত করতে KMnO4 এর ৩০০ ml হচ্ছে দ্রবণের প্রয়োজন হয়, যা আবার সামথিং H2C2O4 দ্রবণ দ্বারা প্রশমিত হয়। আকরিকের লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে। আমরা এইচএসসিতে কি পড়ে আসছি? এইচএসসিতে আমরা লোহার বিশুদ্ধতা নির্ণয় পড়ছি। সেখানে ডিরেক্ট আমাদের KMnO4 অথবা K2Cr2O7 এগুলো দেয়া ছিল। বাট এখানে কি করছে? জাস্ট আরেকটা স্টেপ বাড়ায় দিছে। সেটা হলো KMnO4 আমাদেরকে ডিরেক্ট দেয় নাই। KMnO4 ডিরেক্ট না দিয়ে আমাদেরকে H2C2O4 এর সাথে আরেকটা কন্ডিশন জুড়ে দিছে। এখন সেটা আমরা কেমনে বের করব? KMnO4 হচ্ছে আমাদের একটা জারক। H2C2O4 হচ্ছে আমাদের কি বিজারক? এদের মধ্যে জারণ বিজারণ হবে। জারণ বিজারণ যদি হয়, এদের হচ্ছে গিয়ে একজন আরেকজনকে প্রশমিত করে দিবে। সেটা হচ্ছে আমাদের কন্ডিশনটা দেয়া আছে। এখন আমি কি করব? আমার টার্গেট হলো KMnO4 এর টোটাল কি পরিমাণ মোল ইউজ হচ্ছে সেটা আমি বের করব। সেটা যদি আমি বের করতে পারি, তাহলে সেখান থেকে আমি লোহার আকরিকের অ্যাকচুয়াল পরিমাণটা বের করতে পারবো। অ্যাকচুয়াল পরিমাণ যদি আমি বের করতে পারি, তাইলে 5 গ্রাম এর রেসপেক্টে আমাদের বিশুদ্ধতা কত সেটা আমি বের করে ফেলতে পারবো। সো আমার টার্গেট হলো KMnO4 এর মোল সংখ্যা বের করা। KMnO4 এর মোল সংখ্যা আমি কেমনে বের করব? সেটা হলো আমাদের একটা ট্রিক্স। তোমরা চাইলে এখানে বিক্রিয়াটা লিখতে পারো। বিক্রিয়াটা না লিখলেও আসলে খুব একটা সমস্যা হবে না। কারণ বিক্রিয়ার জন্য আলাদা কোনো নাম্বার এখানে বরাদ্দ নাই। সো আমি ফার্স্টে কি লিখব? Any of জারক equals to any of বিজারক। কোন রিঅ্যাকশনের জন্য লিখতেছি? সেকেন্ড রিঅ্যাকশনের জন্য। অর্থাৎ KMnO4 এর জন্য যদি আমি লিখি, তাহলে আমি কি লিখব? 5 ইনটু E হচ্ছে 5 ওর, N তো আমি জানি না, N of KMnO4 equals to H2CO4 এর জন্য E কত? 2 এবং N of H2C2O4। এখন 2 ইনটু N of H2C2O4 মানে কি আমাদের B ইনটু S। B ইনটু S কিন্তু আমাদের টোটাল দুইটাই দেওয়া আছে। কারণ B হচ্ছে আমার কি ভলিউম 200 ml দেওয়া আছে। S হচ্ছে আমাদের কি H2C2O4 এর মোলারিটি, সেটাও আমাদের 0.2 মোল সরি মানে মোল পার লিটার দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের টার্গেট হলো কি KMnO4 বের করা। N of KMnO4 বের করে ফেলা। এখন আমি সব জানি। সো N of KMnO4 বের করা আমাদের টাফ হবে না। 0.2 ডিভাইড বাই 5। N of KMnO4 আমি পেয়ে যাচ্ছি 0.016 মোল। আমি KMnO4 এর মোল সংখ্যা পেয়ে গেছি। এখন আমি কি করব? আমি ওর সাথে H2CTO4 যুক্ত Fe যেটা আছে, তার হচ্ছে গিয়ে টাইট্রেশন ঘটাবো। টাইট্রেশন ঘটিয়ে Fe এর অ্যাকচুয়াল পরিমাণটা বের করব। এখন Fe এর জন্য ওই রিঅ্যাকশনটার জন্য আমি সেম ভাবে এই কন্ডিশনটা এপ্লাই করব। সেটা কি? Ne of Fe equals to Ne of KMnO4। তাহলে আমি কি বলব? Fe এর জন্য আমাদের E কত? E হচ্ছে আমাদের 1। N সমান আমি কি লিখতে পারি? W/M। M হচ্ছে আমাদের কি Fe এর আণবিক ভর। সরি মানে পারমাণবিক ভর। Fe এর জন্য আমি কি লিখতে পারি? 56 লিখতে পারি না পারমাণবিক ভর। ইকুয়ালস টু KMnO4 এর জন্য আমাদের E কত? 5। N কত পাইছি আমি? 0.016। সো আমি W of Fe অ্যাকচুয়ালটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। 5 ইনটু 0.016 ইনটু 56। আমাদের আসতেছে 4.48 গ্রাম। আমাদের Fe এর অ্যাকচুয়াল পরিমাণ পাচ্ছি আমি 4.48 গ্রাম। এটা আমি বক্স করে দিব একটু করে, যাতে টিচার এটা খুব ইজিলি দেখতে পারে আরকি। এখন আমি Fe এর অ্যাকচুয়াল পরিমাণ পাচ্ছি 4.48 গ্রাম। কিন্তু আমাদের Fe এর লোহার আকরিক আমি নিয়েছিলাম কত? 5 গ্রাম। অর্থাৎ আমার এখানে নিশ্চয়ই কিছু পরিমাণ ইমপিউরিটি বা অবিশুদ্ধতা আছে। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলছে বিশুদ্ধতা। সুতরাং বিশুদ্ধতা সমান আমি কি দিব? অ্যাকচুয়াল পরিমাণ যতটুকু আছে 4.48 ডিভাইডেড বাই যতটুকু আমি আকরিক নিয়েছিলাম ইনটু 100%। আমাদের পার্সেন্টেজ কত আসে? 89.6%। 89.6%। সো এটা হলো আমাদের আনসার। আমাদের এই ম্যাথটাও শেষ হলো। তড়িৎ রসায়নের একটা ম্যাথ দেওয়া আছে। আমাদের একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন হয়। সেখানে দৈনিক কত সময় কার্যকাল সেটা দেওয়া আছে। এতে দৈনিক কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে সেটা বের করতে বলছে। আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি জানি? আমি এখানে ধাতু উৎপাদন করতেছি, রাইট? অ্যালুমিনিয়াম আমাদের 3+ চার্জ আকারে থাকে না? অ্যালুমিনিয়াম 3+ আকারে থাকে। সেখান থেকে হচ্ছে আমি অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে চাচ্ছি, ধাতু উৎপন্ন করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করা লাগবে? এখানে 3 ইলেকট্রন, 3টা ইলেকট্রন হচ্ছে ওর সাথে সংযুক্ত করে দেওয়া লাগবে। দ্যাট মিনস এই বিক্রিয়ার জন্য, ধাতু উৎপাদনের বিক্রিয়ার জন্য E অর্থাৎ তুল্য সংখ্যা আমাদের কত হবে? 3 হবে। আবার আমি ফ্যারাডের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি? Q equals to NeF লিখতে পারি। Ne into F। আবার এটা Q সমান আমি কি লিখতে পারি? I into T লিখতে পারি না? ফার্স্টে আমাদের ফোকাস হলো কি? কত ফ্যারাডে বিদ্যুৎ সেটা বের করা। সো Q সমান আমি কি লিখতে পারি? NeF।
এখন n সমান আমি কি লিখতে পারি 20 টন, 1 টন সমান 1000 কেজি ইন্টু 10 টু দি 3, বাট আমি তো গ্রামে নিব, রাইট? সো আমি আবার 10 টু দি 3 দ্বারা গুণ দিব। এবং অ্যালুমিনিয়ামের জন্য আমাদের মাস কত 27, কত আমাদের 3। এখন আমি এফ এর ভ্যালু 96,500 কুলম্ব সেটা বসাবো না। কারণ কি? কারণ হলো আমার জানতে চাইছে কত ফ্যারাডে। কত ফ্যারাডে যেহেতু জানতে চাইছে, সো আমি এটার এককটা ফ্যারাডেতে নিয়ে যাব। আমি 96,500 দ্বারা গুণ দিব না। কারণ যদি আমি গুণ দিই তাহলে সেটা হবে আমার কুলম্বে চলে যাবে। কিউ এর যে একক সেটা কুলম্বে চলে যাবে। বাট আমাদেরকে ফার্স্টে বের করতে হচ্ছে ফ্যারাডেতে। সো আমি ফ্যারাডেতে রাখবো। 96,500 বসাবো না। আমি এটাতে যদি বসাই তাহলে হচ্ছে আমাদের কত আসে দেখি, ইন্টু 3। সো আমাদের 2.22 ইন্টু 10 টু দ্য 6 ফ্যারাডে হচ্ছে আমাদের চার্জ চলে আসে। এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে সেটা জানতে চাইছে। এখন কিউ ইকুয়ালস টু আমি কি জানি? আইটি জানি না। বাট কিউটা আমাদের এক্ষেত্রে কি কুলম্বে থাকা লাগবে। সো আমি 2.22 ইন্টু 10 টু দ্য 6 যেটা আসছিল সেটাকে 96,500 দ্বারা গুণ দিয়ে দিব। ইকুয়ালস টু আই ইন্টু টি সমান আমাদের কত? কার্যকাল 30,000 সেকেন্ড। সো আমাদের আই সমান কত আসবে? 96,500 ভাগ 30,000, 7.14 ইন্টু 10 টু দ্য 6 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আনসার। সো আমাদের আনসার দুটো বের করা শেষ। এরপরের কোয়েশ্চেন আমি যাচ্ছি। এখানে কি বলা আছে দেখো, আমাদের সাম্য ধ্রুবক বের করতে বলছে। N2O4 এবং NO2 এর একটা রিঅ্যাকশন আছে, সেখানে আংশিক চাপ দেওয়া আছে, সেখান থেকে সাম্য ধ্রুবক বের করতে বলছে। এখন সাম্য ধ্রুবক বলতে আমাদের কেসি কেপি দুইটাই তো বোঝায়, রাইট? তো আমি ফার্স্টে যেহেতু আংশিক চাপ দেওয়া আছে আমি কেপি বের করে ফেলি। যদি সেখান থেকে কেসি বের করা সম্ভব হয় তাহলে অবশ্যই কেসি বের করে দিব। যদি সম্ভব না হয় তাহলে কেসি বের না করলেও চলবে। তো আমি এখানে কেপি সমান কি লিখতে পারি? পি অফ NO2 হোল স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2O4। পি অফ NO2 সমান আমাদের কত? 0.31 হোল স্কোয়ার বাই 0.69। তো এটা আমাদের আসে এটা আমাদের আসবে 0.13927 ATM। আবার আমি কি ক্যাসি বের করতে পারবো এখান থেকে? আমি কি জানি ক্যাসি সমান ক্যাপি বাই আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন সমান কত? 2 - 1 সমান 1। এটা আমি বের করতে পারতেছি না, আরও জানা আছে আমাদের, টিও জানা আছে। সো আমি ক্যাসি বের করতে পারতেছি। তাহলে অবশ্যই ক্যাসি বের করে দিব। 0.821 ইন্টু টেম্পারেচার হচ্ছে 300। আমাদের ক্যাসি আসতেছে 5.65 ইন্টু 10⁻³ মোল পার লিটার, বা আমি ডিরেক্ট মোলারিটিতে বসে দিয়েছি। এখন বি কোয়েশ্চেনে চলে আসছি। আমাদের কি জিজ্ঞেস করছে? N2O4 এর বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলছে। আমি এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি ক্যাপি সমান কত জানি? 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটা ডিরাইভেশন করা সম্ভব হবে বসে আমি এক কোণে ডিরাইভেশন করে দিচ্ছি। কারো যদি ফর্মুলাটা মনে না থাকে তাহলে এভাবে মানে ছোট ছোট স্পেস বের করে মানে ডেরিভেশন করে ফেলতে পারে। টি ইকুয়ালস টু 0 তে আমার লেটস সে এটা আছে 1, এটা আছে 0। তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে সাম্য অবস্থা, বা আমি টি অফ ইকুইলিব্রিয়াম লিখে দিতে পারি। সেখানে আছে এটা 1 মাইনাস আলফা, এটা আছে 2 আলফা। সো আমাদের কেপি সমান আমাদের কত হবে? 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস অফ আলফা ইন্টু পি হোল স্কোয়ার। এদিকে হবে 1 মাইনাস অফ আলফা ডিভাইড বাই 1 প্লাস অফ আলফা ইন্টু পি। সেখান থেকে আমি পাবো 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস অফ আলফা স্কোয়ার। সো আমি কেপি ডেরিভেশনটাও এখানে করে দিলাম। এখন এখান থেকে দেখো পি সমান আমাদের কত? পি সমান আমাদের টোটাল প্রেশার না, সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় টোটাল প্রেশার মানে আবার কি? N2O4 এর প্রেশার প্লাস NO2 এর প্রেশার। দেখো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু 1 হয়ে যায়। সো এটার সমান আমি 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার নির্ণয় করতে পারি। সো আলফা সমান হবে আমাদের কি? বিয়োজন মাত্রা। আলফাটা আমি বের করে ফেলবো। কেপি আমাদের কত পেয়েছিলাম? 0.13927 equals to 4x divided by 1 minus x. আলফা সমান 0.1834 আসছে, ইকুয়ালস টু 18.34%। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই এইখান থেকে আলফাটা আপনি ক্যালকুলেটরের সাহায্যে কেমনে বের করছেন? এখানে মেন জিনিসটা হলো দেখো, আমি আলফা স্কোয়ার যেটা আছে সেটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে। ওই কারণে আমি আলফা স্কোয়ারকে এক্স দ্বারা রিপ্লেস করছি। আমি ক্যাপি সমান বসাইছি 4x বাই 1 মাইনাস এক্স। সো সেখান থেকে এক্স যখন বের করবে, এটা যেহেতু একটা লিনিয়ার ইকুয়েশন, এক্সটা বের করতে খুব ইজিলি মানে ক্যালকুলেটর বের করে ফেলতে পারবে, সময় নিবে না। সো এক্সটা বের হয়ে যাবে। আবার আমরা কি জানি এক্স সমান আলফা স্কোয়ার। সো আলফা সমান রুট ওভার অফ এক্স। জাস্ট এক্সটা যেটা আমার আউটপুট দিবে সেটাকে আমি রুট করে দিব, তাহলে আমি আলফা পেয়ে যাবো। আলফা সমান 0.1834 আসবে। সো এটাকে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে আমি জাস্ট 100 দ্বারা গুণ দিব, 18.34%। এটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। এরপরের কোয়েশ্চনে যদি আমি যাই, আমাদের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হচ্ছে 1.7 ATM চাপে একটা বেলুন আছে, সেটা 25 মিটার কিউব
গ্যাস ভর্তি করে আমি মাঠ থেকে উড়িয়ে দিছি, অর্থাৎ h = 0 থেকে। এখন এই আয়তন বেলুনটি সর্বাধিক প্রসারণ ক্ষমতার 5/7 অংশ এবং তাপমাত্রা যদি স্থির হয় তাহলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে? এখন কথা হলো একটা বেলুন কখন ফাটবে? যখন এর আয়তন এর সর্বোচ্চ আয়তন থেকে একটু পরিমাণ বেড়ে যাবে। যখন একটু পরিমাণ বাড়তে যাবে তখনই ফেটে যাবে। অর্থাৎ আমাদের এর সর্বোচ্চ আয়তনটা বের করা লাগবে। এটা নিয়ে কাজ করা লাগবে মেইনলি। এটা থেকে যদি একটু বেড়ে যায় তাহলে আমার ফেটে যাবে। তাহলে আমার যে উচ্চতায় ওর আয়তনটা সর্বোচ্চ হবে, ওই উচ্চতায় আমি ধরে নিব ওই উচ্চতায় ওই বেলুনটা ফেটে যাবে। সো আমি জাস্ট ওই উচ্চতাটা বের করব যখন ওর আয়তনটা সর্বোচ্চ। এখন সর্বোচ্চ আয়তনটা কত সেটা আমাদের বের করা লাগবে। দেখো আমাদের কি বলা আছে? 25 মিটার কিউব যেটা আছে, সেটা হলো আমাদের সর্বাধিক প্রসারণ ক্ষমতার অর্থাৎ Bmax যেটা আছে সেটার 5/7 অংশ। আমাদের কোয়েশ্চেনে লাইন যেটা আছে সেই লাইন বরাবর আমি লিখে ফেললাম। এখন Bmax সমান আমি কি পাই এখান থেকে? Bmax সমান 5 চলে আসবে, 7 5 35 35 মিটার কিউব চলে আসবে। আমার Bmax পেয়ে গেছি। এখন দেখো আমাদের তাপমাত্রা স্থির বলছে, তাহলে আমি বয়েলের সূত্র এপ্লাই করতে পারি না? এখানে হচ্ছে আমাদের মাঠ, এখানে লেটস সে বেলুনটা আছে, এখানে P1 ওর প্রেসার, V1 হচ্ছে ওর আয়তন। এখানে হচ্ছে ওর যে আয়তন সেটা হচ্ছে Bmax এবং এর প্রেসার হচ্ছে P2 লেটস সে। সো আমি যেহেতু তাপমাত্রা স্থির তাহলে আমি কি লিখতে পারি? P1 V1 = P2 B of max। এখন P2 আমি বের করতে পারি না? কারণ কি P1 B1 ২ টাই জানা আছে। P1 কত আমাদের 1.75, B1 হচ্ছে আমাদের 25, Bmax আমি পাইছি 35। তো আমি P2 বের করে ফেলবো। আমাদের 1.75 ইনটু 25/35, আমাদের P2 আসতেছে 1.25 atm। বাট আমাদেরকে এটা বের করতে বলে নাই। আমাদেরকে কি বলছে? কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে। অর্থাৎ যত উপরের দিকে যাচ্ছে আমাদের প্রেশারটা কমতেছে। তাহলে আমার সর্বোচ্চ উচ্চতায় ফেটে যাওয়ার জন্য আমাদের প্রেশারের চেঞ্জ কত? 1.75 মাইনাস 1.25 = 0.5। অর্থাৎ যখন ইনিশিয়াল অবস্থা থেকে 0.5 atm পরিমাণ চাপ কমে যাবে, তখন হলো আমার বেলুনটা ফেটে যাবে। এখন লেটস সে এটা h পরিমাণ। h উচ্চতা হচ্ছে ফেটে যাচ্ছে। এখন আমাদের বের করা লাগবে h উচ্চতাটা। h উচ্চতাটা কেমনে বের করব? আমি জাস্ট চেঞ্জটা কাজে লাগাবো। এখানে কি বলা আছে দেখো, যখন ১০০ সেন্টিমিটার বা ১ মিটার উঠতেছে তখন হচ্ছে 0.5 মিলিমিটার hg করে চাপ কমে যাচ্ছে। এখন del P যখন আমি জাস্ট ওই কি নিয়ম কাজে লাগাবো 0.5/760 atm, তখন del H সমান আমাদের কত 1 মিটার। সো del P যখন আমাদের 0.5 atm, তখন del H সমান আমাদের কত 760 হবে না? 760 মিটার। সো আমাদের del H কত 760। আবার এটাকে যদি আমি h = 0 ধরি তাহলে আমাদের উচ্চতা সমান কত হবে? 760 মিটার। তো এটা হলো আমাদের এই কোয়েশ্চেনের আনসার। সো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি ২ টা পার্ট শেষ। এখন হচ্ছে আমরা ম্যাথের পার্টে চলে যাবো আরকি। সো আমাদের আর ১৪ টা কোয়েশ্চেন বাকি আসে। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, ফার্স্টে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। AB এবং B এর মধ্যে কোনো রিলেশন আছে নাকি সেটা নির্ণয় করতে বলছে এবং B ইনভার্সকে X এবং A এর রেসপেক্টে প্রকাশ করতে বলছে। ফার্স্টে আমি AB আর B এর সম্পর্কটা নির্ণয় করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমি AB নির্ণয় করব। এখন এখানে একটা ছোট্ট একটা অবজারভেশন আছে। দেখো আমাদের A এর সব ভুক্তিতে আমাদের কি X আছে না? কারণ কি? কারণ 0 থেকে তো আমি 0 × X আকারে লিখতে পারি। সব ভুক্তিতে আমাদের X আছে। আবার B এর ক্ষেত্রেও B এর সব ভুক্তিতেই আমাদের X আছে। সো আমি যখন A ইনটু B গুণ দিব তখন আমি ২ টা থেকে X গুলো কমন নিয়ে গুণ দিয়ে দিব। অর্থাৎ যখন গুণ দিব তখন জিনিসটা এরকম দাঁড়াবে সরি 3 -4 2 -2 1 0 -1 -1 1 ইনটু 1 2 -2 2 5 এদিকে হচ্ছে -4 এদিকে হচ্ছে 3 7 -5 দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের গুণফলটা দাঁড়াবে। এখন এক্স স্কয়ার তো আছে। আমি জাস্ট এই ২ টা ম্যাট্রিক্সে যদি গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। এখন ম্যাট্রিক্সের গুণ তো তোমরা ক্যালকুলেটরে করতেই জানো। তো আমি জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দিব। এখন ম্যানুয়ালি করলে অনেক বেশি টাইম চলে যাবে। তো আমি ফার্স্ট ম্যাট্রিক্স সেভ করলাম। এরপর সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে 1 2 -2 এদিকে হচ্ছে 2 5 -4 3 7 -5। সো আমি জাস্ট গুণফলটা নির্ণয় করব। সেটা আমাদের হচ্ছে কি চলে আসছে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে AB সমান। সেম ভাবে B এ নির্ণয় করব আমি। B এর ক্ষেত্রে সেম ভাবে x স্কয়ার ইনটু i চলে আসবে। এটা যদি তোমরা বের করো তাহলেও সেম ভাবে আমি নির্ণয় করতে পারবো আরকি। সো B এর সমান x স্কয়ার i চলে আসলো। দ্যাট মিনস কি AB আর B এ সেম আসতেছে না আমাদের। সুতরাং আমি কি বলতে পারি AB = BA।
আমি যেহেতু AB টা এখানে গুণ করে দেখাইছি। সো BA টা গুণ করে না দেখালেও চলবে। কারণ BA টা আমি জাস্ট ক্যালকুলেটরে বসাই জাস্ট করে দিব। সো AB = BA আসবে আমাদের। এটা নির্ণয় করে ফেলছি। ফার্স্ট পার্ট শেষ। এখন আমাদেরকে বলছে কি B ইনভার্স কে X এবং A এর রেসপেক্টে হচ্ছে প্রকাশ করতে বলছে। এখন কেমনে প্রকাশ করব দেখো। AB সমান আমি কি জানি? x² * I। এখন আমি যদি উভয় পাশে B ইনভার্স দ্বারা গুণ দিই তাহলে কি হয় দেখো সিনারিওটা। B ইনভার্স = x² I * B ইনভার্স। তাহলে এই জিনিসটা কি হয় যে আমাদের x² * B ইনভার্স হয়ে যায় না? আবার AB * B ইনভার্স মিলে কি হয় আমাদের? A * I ম্যাট্রিক্স হয়ে যায়। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার A * আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান আমাদের কি? A। সো x² * B ইনভার্স। x² যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আমি জাস্ট x² দ্বারা এদিকে ভাগ দিয়ে দিতে পারবো। সুতরাং B ইনভার্স সমান আমাদের A/x²। এটা হচ্ছে আমাদের চলে আসবে। তো আমাদের ২ টা পার্টই নির্ণয় করা শেষ। এরপরের কোয়েশ্চেনে যদি আমি চলে যাই দেখো আমাদের একটা সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের ৭ একক। এবং তা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে। আচ্ছা আমি ফার্স্টে চিত্রটা আঁকাই। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। এখন আমাদের কি বলেছে? সেটা সমমানের ধনাত্মক অংশ ছেদ করে উভয় দিক থেকে। সো এটা যদি আমাদের A হয়, এটা আমাদের A হয়। এখন আমি মূল বিন্দু থেকে একটা হচ্ছে আমি কি আঁকবো? লম্ব আঁকবো। এটা লম্বটা। লম্বটা কি বলতেছে আমাদের মধ্যবর্তী অংশকে এই মধ্যবর্তী যে অংশটা আছে সেটাকে ২ ভাগে ভাগ করতেছে। দ্যাট মিনস এটা আমাদের B যদি হয়, এটাও আমাদের B হবে। এখন দেখো এসব কিছু থেকে আমি কি বলতে পারি? এই যদি ২ টা ত্রিভুজ যদি আমি বিবেচনা করি, এটা A, লেটস সে এটা B, এটা C, এটা O। সো আমাদের A ও B এবং A ও C ২ টা হচ্ছে আমাদের সদৃশ কোণ হবে না? কারণ দেখো এদের বাহুগুলো তো সেম, সাথে এটা আমাদের 45 হবে। এটা যদি 45 হয় এটাও আমাদের 45। আবার এটা যদি আমাদের 45 হয়, এটা আমাদের 45 হবে। এটা যদি আমাদের 45 হয়, এটা আমাদের 45 হবে। ভিতরে সবগুলো অ্যাঙ্গেল 45 হচ্ছে। এখন তাহলে সদিশ গুণী বলে দিলাম। সাথে 45 ও নির্ণয় করে ফেললাম। এখন আমি সরলরেখার ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি দেখো। x cos of alpha প্লাস y sin of alpha ইকুয়ালস টু b। এখন আমি এই ফরম্যাটে কেন নির্ণয় করলাম? দেখো আমাদের ফার্স্টে সরলরেখাটি মূলবিন্দু থেকে এর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ p দেওয়া আছে আমাদের কত? ৭। আবার আলফা কি ছিল? আলফা হচ্ছে মূলবিন্দু থেকে যে অঙ্কিত লম্বটা আছে, সে লম্বটা আমাদের x অক্ষের রেসপেক্টে কত গুণ আছে? x অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করতেছে ধনাত্মক দিকে। এখন ধনাত্মক দিকে কত গুণ উৎপন্ন করতেছে এটা? 45 না? সো আমাদের আলফা এর ভ্যালু কত? 45। তাহলে আমি কি লিখতে পারি? x cos of 45 cos of 45 means 1/√2 প্লাস sin of 45 means ও 1/√2 equals to 7। সো আমি কি লিখতে পারি? x plus y equals to 7√2। এটা হচ্ছে আমাদের আনসার চলে আসবে। ইকুয়েশন চলে আসবে। এরপরের কোয়েশ্চেনে যদি আমি আসি, ৩ টা বৃত্ত দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ ৪ একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের ২ একক। একটি সরলরেখা ৩ টি বৃত্তকে স্পর্শ করে, রাইট? প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তকে স্পর্শ করে এবং তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের একটা সিনারিও দেওয়া আছে। এটা আমাদের বড় বৃত্তটা সবচেয়ে। এবং এর পাশে একটা মাঝারি রকমের বৃত্ত আছে এবং আরেকটা ছোট বৃত্তও আছে। ৩ টার একটা কমন স্পর্শক আছে আমাদের। আর আমাদেরকে কি বলছে? তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ছোট যে বৃত্তটা আছে এর রেডিয়াস যদি r হয় সেটা বের করতে বলছে। গিভেন আমাদের বড় বৃত্ত যেটা আছে সেটার রেডিয়াস 4, ছোট বৃত্ত মাঝারি যেটা আছে সেটার রেডিয়াস 2। এখন আমি এটা কেমনে বের করব? দেখো আমাদের বৃত্তের একটা প্রপার্টি কিন্তু জানা আছে। সেটা কি? ধরো r1 রেডিয়াসের একটা বৃত্ত আছে এবং আরেকটা r2 রেডিয়াসের একটা বৃত্ত আছে। এখন এদের যদি পরস্পরকে স্পর্শ করে এদের হচ্ছে আমাদের কি থাকবে? একটা বহিঃস্থভাবে যদি স্পর্শ করে এদের একটা কমন স্পর্শক থাকবে না? এমন লেটস সে কমন স্পর্শকটা ১ম বৃত্তকে আমাদের A বিন্দুতে ছেদ করে দ্বিতীয় বিন্দুকে B বিন্দুতে ছেদ করে। তাহলে আমি AB ডিসট্যান্সটাকে 2√r1 r2 আকারে লিখতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রপার্টিটা। এখন এটা আমি কাজে লাগাবো মেইনলি। সো আমি এটাকে A ধরবো, এটাকে C, এটাকে B ধরবো। তাহলে আমি AC সমান কি লিখতে পারি দেখো? AB প্লাস BC লিখতে পারি না? এখন AC সমান আমি কি লিখতে পারি? 4 এবং 2 এর রেডিয়াস ২ টার, এই রেডিয়াসের ২ টা বৃত্তের যারা পরস্পরকে স্পর্শ করে তাদের কমন স্পর্শকের স্পর্শবিন্দুদের দৈর্ঘ্য না। সো 2√4 ইন্টু রো লিখতে পারি আমি। সেম ভাবে AB কি? 4 রেডিয়াস এবং r রেডিয়াসের ২ টা বৃত্ত আছে। যারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাদের যে কমন স্পর্শক তার হচ্ছে স্পর্শবিন্দু ২ টার হচ্ছে মধ্যবর্তী ডিসট্যান্স হচ্ছে আমাদের AB। সো এটাকে আমি কি লিখতে পারি? 2√r ইন্টু 4। সেম ভাবে প্লাস BC সমান আমি কি লিখতে পারি? 2√r ইন্টু 2। সো এটা দেখো আমাদের পুরা একটা ইকুয়েশন। একটা ইকুয়েশনে একটাই আননোন। সো আমি এখান থেকে ক্যালকুলেটরে বসে r টা বের করে ফেলবো। সেটা আমাদের কত আসবে? √r ইন্টু ইকুয়ালস টু x ইন্টু 4 প্লাস √r
এক্স ইন্টু টু, আমাদের এক্সের ভ্যালু কত আসবে দেখি। এক্সের ভ্যালু আসবে 0.686 মিটার। মিটার একক দেওয়া লাগবে। দেখুন আমাদের কোয়েশ্চেনে মিটার দেয়া না, আমাদের একক দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। এটা এই ফর্মুলা এপ্লাই না করেও জাস্ট নরমাল একটু জ্যামিতি এপ্লাই করে ফেলা যায়। যেহেতু আমার ফর্মুলা জানা আছে, সো আমি ফর্মুলাই এপ্লাই করে দিব। যেহেতু ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি এবং খুব শর্টে করে ফেলা সম্ভব হচ্ছে। আমাদের কি বলা আছে? একটা একটা না ২ টা ইকুয়েশন দেওয়া আছে মেইনলি। সেখান থেকে sin 2t টাকে x, y, z আকারে প্রকাশ করতে বলছে। সো আমি ইকুয়েশন ২ টাকে আলাদাভাবে লিখি দেখো। প্লাস y sin of theta ইকুয়ালস টু আমাদের z, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। সাথে x of theta প্লাস y cosec of theta ইকুয়ালস টু হচ্ছে আমাদের z, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এখন এখানে কিছু অবজারভেশন আছে, সেটা হলো দেখো আমি sin 2t কেমনে আনতে পারি। আমার জানলে sin 2t আনা লাগবে। আমি যদি দুটো ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে কি হবে দেখো। sec cos theta প্লাস 1/cos theta আসবে, sin theta প্লাস 1/sin theta। তারপর এখান থেকে তো আর তেমন ক্রুশাল কিছু পাচ্ছি না, এবং এটা খুবই বাজে একটা ইকুয়েশন চলে আসবে। যদি মাইনাস করি তাহলেও সেম, cos theta minus 1/cos theta, sin theta minus 1/sin theta, এরকম একটা ইকুয়েশন চলে আসবে। আমি sin theta cos theta এরকম কোনো গুণফল পাচ্ছি না। কারণ আমি যদি sin theta into cos theta পাই, তাহলে সেটাকে জাস্ট ২ দ্বারা যদি গুণ করে দিই তাহলে sin 2θ তে চলে যেতে পারতেছি। আমার টার্গেট হলো sin 2θ তে যাওয়া। সো আমি যদি এখন এই ২ টাকে যদি গুণ করি তাহলে দেখো cos theta আর sec theta কিন্তু কাটাকাটি চলে যায়। sin theta cosec theta কাটাকাটি চলে যায়। আবার cos theta র সাথে যখন cosec theta গুণ হবে, তখন কি হবে? cos theta বাই sin theta হবে। আমি নিচে যদি লসাগু নিই তাহলে নিচে sin theta into cos theta আসবে। উপরে আসবে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো নিচে যেহেতু sin theta into cos theta চলে আসতেছে, উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 চলে আসবে। নিচে যেটা আছে ওটাকে যদি আমি ২ দ্বারা গুণ দিই তাহলে আমাদের কি চলে আসবে? sin 2 theta চলে আসবে। এটাই আমাদের হচ্ছে চাইছে। তো আমি যদি গুণ দিই তাহলে আমাদের একটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি 1 into 2 দিয়ে দিব আমি। 1 into 2 যদি দিয়ে নিই তাহলে আমাদের কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার আসছে এই ২ টা গুণ দিয়ে, y স্কয়ার আসছে এই ২ টা গুণ দিয়ে, প্লাস xy into cos theta বাই sin theta প্লাস sin theta বাই cos theta। এদিক বরাবর আমাদের থাকবে z স্কয়ার। সো এখন আমাদের কি থাকে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু নিচে আমি লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে নিচে আসবে sin theta into cos theta। আবার এখানে কি আসবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেটা আমাদের 1 আসবে। cos z স্কয়ার। এখন জাস্ট আমি নিচে একটা ২ দ্বারা গুণ দিয়ে দিব, উপরে একটা ২ দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে এটাকে sin 2t আকারে আমি লিখে ফেলতে পারতেছি। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু z স্কয়ার, সরি মাইনাস অফ z স্কয়ার ইকুয়ালস টু মাইনাস অফ xy ইনটু 2 ডিভাইড বাই কত আসবে? sin 2t টা। সো আমাদের sin 2t টাই আমাদের বের করতে বলছে। sin 2t টার সমান আমাদের কত আসবে? 2xy, আমি যদি মাইনাসটা নিয়ে নিই, মাইনাসটা কমন নিয়ে এখানে যদি গুণ নিয়ে দিই তাহলে আমাদের কত আসবে? 2xy ডিভাইড বাই z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের আনসার আসবে। দেখো আমাদের কি বলা আছে? y এর একটা ভ্যালু দেওয়া আছে, x এর ফাংশন আকারে দেওয়া আছে y এর dy বাই dx নির্ণয় করতে বলছে। এখন এখানে দেখো আমি যদি আমি চাইলে 2x কে সামথিং কিছু একটা ধরে বা 4x কে সামথিং কিছু একটা ধরে এটা সলভ করতে পারি। বাট এর চেয়ে বেটার হচ্ছে আমি dy বাই dx এ ডিরেক্ট করে ফেলি। dy বাই dx ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যদি করে ফেলি তাহলে তেমন একটা প্যারা হবে না। দেখি আমি করে দেখি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস অফ x স্কয়ার, ভিতরের ফাংশনটাকে আমি x ধরবো। তাহলে যদি এটাকে যদি আমি 1 প্লাস অফ x স্কয়ার করি তাহলে কি আসবে? 16x স্কয়ার আসবে উপরে, নিচে 1 মাইনাস 4x স্কয়ার ইনটু ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কেমনে করব? নিচে হচ্ছে এটা হচ্ছে u বাই b আকৃতির না, সো নিচে b স্কয়ার আসবে। তারপর এটা স্থির থাকবে ইনটু 4x কে করলে 4 আসবে মাইনাস 4x স্থির থাকবে। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 মাইনাস 4x স্কয়ার আসবে। উপরে হচ্ছে আমাদের এখানে 2 আসবে একটা, উপরে আমাদের আসবে মাইনাস অফ 8x। সো 2 এর সাথে হচ্ছে আমার কাটাকাটি, এটা হচ্ছে 4 চলে আসবে। এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, এখানে হচ্ছে উপরে 1 মাইনাস 4x স্কয়ার চলে যাবে। এটা যদি লসাগু নিয়ে ফেলি তাহলে 1 মাইনাস 4x স্কয়ার প্লাস 16x স্কয়ার সমান কি আসবে? 1 প্লাস 12x স্কয়ার ইনটু নিচে কি আসে দেখো 1 মাইনাস 4x স্কয়ার ইনটু, এবার এটাকে আমি লসাগু নিয়ে নিই। লসাগু নিয়ে নিলে একটা অংশ নিচে চলে আসবে, আরেকটা অংশ এই সাইডে গুণ হবে। তাহলে 4 ইনটু 1 মাইনাস 4x স্কয়ার হবে। প্লাস এই সাইডে কি হবে? 4x ইনটু 4x মিন 16x স্কয়ার হবে। সো আমি মনে হয় কিছু একটা পেয়েছি। এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। দেখো আমি অনেক ইজিলি সলভ করে ফেলছি। এখানে আমাদের ডিফারেন্সিয়েশন কিছু নেই, জাস্ট এই জিনিসটাকে সাজিয়ে ফেলবো একটু। তো আমাদের 1 প্লাস অফ 12x স্কয়ার আসে। এদিকে বাকি থাকবে এটা রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কয়ার আসবে। আর এখানে কি থাকে দেখো 4 ইনটু মাইনাস 16x স্কয়ার। মাইনাস 16 যেটা আসবে এটা এটার সাথে কাটাকাটি চলে যাবে। সো উপরে থাকবে কেবল 4। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। 0 থেকে 2π এর ব্যবধিতে sin x এবং cos x এর অন্তর্গত ক্ষেত্রফল বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এখন কেমনে বের করব জিনিসটা?
দেখো আমার ফার্স্ট হচ্ছে গ্রাফটা আঁকানো লাগবে, যে এটা কোথায় ছেদ করতেছে এটা আমাদের বের করা লাগবে। সাইন থিটার গ্রাফটা যদি আঁকাই 0 থেকে 2 পাই এর মধ্যে, তাহলে কি আসবে আমাদের জিনিসটা এরকম আসবে না? এটা হচ্ছে আমি x = 2 পাই ধরতেছি। এবার cos থিটাটা আমাদের শুরু হবে এই জায়গা থেকে। এই জায়গায় একবার ছেদ করবে কোথায়? π/4 এ। তারপর যখন 90 সরি 180, এটা হচ্ছে আমাদের পাই না? এটাও আমাদের পাই যদি হয় তাহলে cos 3 এখানে -1 হবে। সো cos 3 এখানে নেগেটিভ দিকে থাকবে। তারপর আবার উপরে উঠবে। cos of 2π সমান আমাদের কত হবে? আবার হচ্ছে +1 হবে। সো আবার এখানে গিয়ে 2π কে ক্রস করবে। সো আমাদের টোটাল এরিয়া বের করতে বলছে এই এই ৩ টা এরিয়া। এই ৩ টা এরিয়া হচ্ছে আমাদের আলাদাভাবে বের করা লাগবে। এখন এই ইন্টারসেকশন পয়েন্ট আমাদের কত? π/4 না? আবার এই ইন্টারসেকশন পয়েন্ট আমাদের কত? পাই প্লাস π/4 মিনস 5 π/4। সো আমাদের ৩ টা এরিয়া হচ্ছে আমাদের বের করা লাগবে। তাহলে আমাদের টোটাল এরিয়া সমান আমাদের কি হবে? 0 থেকে π/4 পর্যন্ত একটা। 0 থেকে π/4 এর মধ্যে আমাদের দেখতে হবে কে উপরে আছে। এখানে উপরেরটা cos θ উপরে আসে না? সো আমি cos θ মাইনাস sin θ দিব। আচ্ছা আমাদের x আকারে দেওয়া আছে। সো আমি cos x - sin x দিই। cos x - sin x dx প্লাস π/4 থেকে 5 π/4 এর মধ্যে 5/4 থেকে 5/4 এর মধ্যে আমাদের উপরে আছে কে? sin x উপরে আছে। সো sin x - cos x দিব। মাইনাস cos of x d of x দিব। প্লাস 5/4 থেকে 2π পর্যন্ত। 2π পর্যন্ত আমাদের উপর আছে কে? 5/4 থেকে 2π পর্যন্ত আমাদের উপর আছে কে? এটা cos of x। সো cos of x মাইনাস sin of x d of x। সো এই ৩ টা ইন্টিগ্রেশনের ভ্যালু যদি আমি বসাই দিই তাহলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে। আর আমাদের কত আসবে? cos x - sin x, cos x - sin x 0 থেকে হচ্ছে আমাদের রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে 5/4। এটা হচ্ছে তারপর হচ্ছে sin x - cos x 5/4 থেকে 5/4 তারপর হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে cos x - sin x সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 5/4 থেকে 2π পর্যন্ত। তো আমাদের টোটাল ভ্যালু আসতেছে 5.65। তো এই কোয়েশ্চেনটা মেইনলি অনেকে চাইলে ইন্টিগ্রেশন করে দেখাইতে পারে। বাট এটা তো আসলে তেমন কোনো আহামরি ইন্টিগ্রেশন না যে তোমাকে করে দেখাইতে হবে। এটার জন্য আলাদা তেমন কোনো নাম্বার বরাদ্দ থাকার কথাও না। মেইন জিনিসটা হলো আমাদেরকে স্যাররা জানতে চাইছে যে আমার ইন্টারসেকশন পয়েন্ট যদি একাধিক থাকে তাহলে আমি এরিয়াগুলো সুন্দরভাবে নির্ণয় করতে পারতেছি নাকি। যেমন এখানে কোনটা আগে দিব, কোনটা পরে দিব এগুলো বুঝতেছি নাকি। এটাই মেইন কনসেপ্টটা। চাইলে তোমরা এখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দেখাইতে পারো। বাট করে না দেখালে খুব একটা সমস্যা হবে না আরকি। এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই, এখানে আমাদের কমপ্লেক্স নাম্বারের একটা কোয়েশ্চেন দিছে। সেটা হলো আমাদের Z1 এবং Z2 এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এখন Z1 এবং Z2 দুইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। ফার্স্ট আমি Z1 এর জন্য বিবেচনা করি, হ্যাঁ? Z1 এর জন্য যদি বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। এটা আমাদের রিয়েল, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি। এখন এই Z1 কে আমি কিভাবে নির্ণয় করব? আমি রিয়েল এক্সিস বরাবর যাব 1, এদিক বরাবর 1 যাব। ইমাজিনারি বরাবর যাব -3 অর্থাৎ এদিক বরাবর √3 যাব, -√3 যাব। সো এটা হচ্ছে আমাদের Z1। এখন Z1 এর থিটা অ্যাঙ্গেলটা কত? থিটা সমান আমাদের কত? tan ইনভার্স অফ √3/1 সমান আমাদের কত আসবে? 60 ডিগ্রি। আবার Z2 এর জন্য আমি যদি নির্ণয় করি তাহলে কি আসবে? এটা হচ্ছে আমাদের রিয়াল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, রাইট? এদিক বরাবর আমি যাচ্ছি √3, এদিক বরাবর যাচ্ছি -1 অর্থাৎ 1 যাচ্ছি। এটা আমাদের কত হবে? Z2, এটা আমাদের থিটা 2 হবে। তাহলে আমাদের থিটা 2 সমান কত হবে? tan ইনভার্স অফ 1/√3 না? তো এটা আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে কি ২ টার মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে আমাদের? 60 - 30 = 30 ডিগ্রি। আমাদের এই অ্যান্সারটাও করা শেষ। বহুপদী অধ্যায়ের একটা কোয়েশ্চেন। আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। আরেকটা হচ্ছে কিছু একটা রিলেশন দেওয়া আছে A, B, C এর মধ্যে এবং কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে এই ইকুয়েশনে যে মূলগুলো আছে মূলগুলোর মধ্যে রিলেশন বের করতে বলছে। আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি এই সমীকরণের মূল দুইটা আলফা এবং বিটা। তাহলে আমি কি লিখতে পারি দেখো। আলফা প্লাস বিটা সমান আমাদের কত হবে? -b/a হবে। আলফা বিটা সমান কত হবে আমাদের? c/a হবে। সো এই দুইটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। এখন আমার এটাকে কাজে লাগিয়ে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক বের করা লাগবে। এখন দেখো আলফা প্লাস বিটার সমান আমি b/a লিখতে পারি। এখানে c/a লিখতে পারি। দ্যাট মিনস নিচে অবশ্যই a দ্বারা ভাগ দিতে হবে। এখন a দ্বারা ভাগ দিব আমি কত দিব? a দ্বারা ভাগ দিব নাকি a² দ্বারা ভাগ দিব নাকি a³ দ্বারা ভাগ দিব? সেটা হলো দেখো এখানে আমাদের b³ আছে। দ্যাট মিনস কি আমি যদি a³ দ্বারা ভাগ দিই তাহলে b/a চলে আসে। আর b/a সমান আমি মাইনাস অফ আলফা প্লাস বিটা লিখতে পারি। সো আমি অবশ্যই a³ দ্বারা ভাগ দিব। তাহলে আমাদের কি চলে আসে? b³ বাই a³ চলে আসে। b³ বাই a³ চলে আসে।
প্লাস 9 ইনটু যখন a কিউব দ্বারা ভাগ দিবে এখানে c/a চলে আসবে প্লাস এই জায়গায় কি চলে আসবে? a কিউব দ্বারা যদি ভাগ দিই c/a হোল স্কয়ার চলে আসবে ইকুয়ালস টু এখানে কি আসবে মাইনাস না n ইনটু p/a ইনটু c/a চলে আসবে। এখন জাস্ট এই ভ্যালুগুলা এই আলফা বিটা দ্বারা আমি রিপ্লেস করে দিব। কেমনে রিপ্লেস করব দেখো। b/a হোল কিউবকে আমি কি দ্বারা রিপ্লেস করতে পারি? আলফা মাইনাস অফ আলফা প্লাস বিটা। মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি তাহলে মাইনাস অফ 3 ইনটু আলফা প্লাস বিটা হোল কিউব। সেটাকে আমি বাংলায় ফেলি একসাথে প্লাস 3 আলফা স্কয়ার বিটা প্লাস 3 বিটা স্কয়ার আলফা প্লাস c/a কে আমি কি লিখতে পারি 9 ইনটু আলফা বিটা। সরি 9 ইনটু c/a কে আমি আলফা বিটা দ্বারা রিপ্লেস করছি। এখন c/a হোল স্কয়ারকে কি লিখবো আমি? আলফা স্কয়ার বিটা স্কয়ার লিখবো না? সেম ভাবে এই জায়গায় চলে আসি। এই জায়গায় যখন আসতেছি 9 ইনটু c/a কে আমি কি লিখবো? আলফা বিটা। বাট b/a কে মাইনাস অফ আলফা প্লাস বিটা লিখবো। রাইট? এখন এই জায়গায় কি আসতেছে আমি দেখি। মাইনাস অফ 9 আলফা স্কয়ার বিটা আসতেছে, মাইনাস অফ 9 আলফা বিটা স্কয়ার আসতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যখন -3 দ্বারা গুণ দিব, এখানে কি আসবে? -3 না -9 আলফা স্কয়ার বিটা। এই জায়গায় কি আসবে? -9 বিটা স্কয়ার আলফা। এই দুইটা কিন্তু আবার এই দুইটার সাথে মিলে কি হয়ে যাবে? আমার কাটাকাটি হয়ে যাবে। সো এই দুইটা আমি বাদ দিয়ে দিতে পারি ডিরেক্ট। তো আমার কি থাকতেছে ইকুয়েশনে? -3 আলফা স্কয়ার -3 আলফা কিউব -3 বিটা কিউব প্লাস 9 অফ আলফা বিটা প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়ালস টু আমাদের কত? 0। এখন আমাদের আলফা বিটার ইকুয়েশন চলে আসছে। এখন এখান থেকে জাস্ট আলফা এবং বিটার রিলেশন বের করা লাগবে। কেমনে বের করব? আমি এই দুইটা থেকে আমি আলফা স্কয়ার কমন নিই। আলফা স্কয়ার যদি আমি কমন নিই তাহলে কি থাকে আমাদের? বিটা স্কয়ার -3 আলফা। তারপর এই দুইটা থেকে আমি -3 বিটা কমন নিই। তাহলে আমাদের কি থাকে? বিটা স্কয়ার -3 আলফা ইকুয়ালস টু 0। সো এই দুইটা থেকে আমি কি লিখতে পারি? হয় আলফা স্কয়ার ইকুয়ালস টু 3 বিটা অর বিটা স্কয়ার ইকুয়ালস টু 3 আলফা। সো এটা হচ্ছে আমাদের কি? আনসার। আমাদেরকে জানতে চাইছে কি মেইনলি মূলগুলোর মধ্যে সম্পর্ক অর্থাৎ আলফা এবং বিটা এর মধ্যে রিলেশন বের করতে বলছে। তো আমি আলফা এবং বিটা এর মধ্যে রিলেশন বের করে দিয়েছি। এরপরের কোয়েশ্চেনে যদি যাই দেখো আমাদের কি বলা আছে? একটি অর্ধপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু। অর্থাৎ আমাদের একটা সুড়ঙ্গ পথ আছে যেটা হচ্ছে কেন্দ্রভাগে 15 ফিট উঁচু। লেটস আমি এটাকে x অক্ষ ধরতেছি, এটাকে y অক্ষ ধরতেছি, এটাকে অরিজিন ধরতেছি 0,0। তাহলে এটা বলতেছে আমাদের 15 ফিট উঁচু। দ্যাট মিনস এই পয়েন্ট আমাদের কত হবে? 0,15 হবে। আবার ভূমিতে 36 ফিট, টোটাল 36 ফিট প্রশস্ত। দ্যাট মিনস কি? এই অংশটা আমাদের 18 হবে না? এই অংশটা আমাদের 18 হবে। রাইট? আবার এরপরের অংশটা হচ্ছে ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত হলে সেটা সুড়ঙ্গ পথ অতিক্রম করতে হবে। আমাদের এটা পরে রাখি। এটার আগে আমার কি করা লাগবে? আমার যে উপবৃত্ত আছে সেটার ইকুয়েশনটা বের করা লাগবে। এখন ইকুয়েশন কেমনে বের করব? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। a স্কয়ার সমান কত দেখো? a স্কয়ার সমান আমাদের 18 না, কারণ 2a সমান আমাদের 36। সো a সমান আমাদের 18 আসবে। সো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। b স্কয়ার সমান আমাদের কত? b সমান আমাদের 15 না? কারণ 2b সমান আমাদের 30 আসবে। সো b সমান আমাদের 15 আসবে। 15 হোল স্কয়ার ইকুয়ালস টু 1। সো আমাদের এখানে 1 আসতেছে। সো আমি উপবৃত্তের ইকুয়েশনটা বের করে নিলাম। এখন আমাদের কি বলছে দেখো সেকেন্ড পার্টে যে 12 ফিট প্রশস্ত একটা ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটা সুড়ঙ্গ পথ অতিক্রম করতে বলছে। অর্থাৎ আমাদের ট্রাকের প্রশস্ততা দিয়ে দিছে। আমাদের হাইট জানতে চাইছে সর্বোচ্চ উচ্চতা কত পসিবল। এখন সর্বোচ্চ উচ্চতা পসিবল হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? ট্রাকটাকে সিমেট্রিক হতে হবে। অর্থাৎ দুই পাশে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে এগিয়ে যাওয়া লাগবে। অর্থাৎ এর যে প্রশস্ততা আছে তা এ ওয়াই এক্সিস এর রেসপেক্টে দুই পাশে সেম থাকা লাগবে। অর্থাৎ আমাদের টোটাল ছিল 12 না? তাহলে এটা যদি 6 হয় আমাদের, এটাও আমাদের 6 হবে। এটা যদি 6 হয় এবং হাইটটা যদি আমাদের h হয়, তাহলে আমাদের এই পয়েন্টটা কত হবে? আমাদের 6, h হবে না? অর্থাৎ এবং 6, h যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু না? সো আমি এই 6, h বিন্দু দ্বারা এই ইকুয়েশনটাকে সিদ্ধ করব। সেখান থেকে আমার জাস্ট আননোন থাকবে একটা h। যে h যদি আমি বের করতে চাই 6 স্কয়ার বাই 18 হোল স্কয়ার প্লাস h স্কয়ার বাই 15 হোল স্কয়ার ইকুয়ালস টু 1। সো আমাদের h কত আসবে দেখি। 1 মাইনাস 6 স্কয়ার বাই 1 মাইনাস 6 স্কয়ার বাই 18 স্কয়ার ইনটু 15 স্কয়ার রুট ওভার। সো আমাদের আসতেছে 10√2 মিটার। সো এটা হচ্ছে আমাদের আনসার। এখন অনেকে কাজ করতে পারবে আপনি কেমনে বুঝলেন যে এই জিনিসটা হচ্ছে 6 হইতে হবে সর্বোচ্চ উচ্চতা হওয়ার জন্য। সেটা হলে একটা প্রুফ আছে। তোমরা প্রুফটা এমনভাবে করতে পারো যে ধরো আমাদের একটা উপবৃত্ত আছে, হ্যাঁ? এখানের মধ্যে আমি একটা আয়তক্ষেত্র বসাচ্ছি যার ধরো উপবৃত্তটা এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। যার হচ্ছে আমাদের লেটস সে এটা দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের দেওয়া আছে a। এখন তুমি কি করবা? এটা x ধরবা,
এটা হচ্ছে a - x ধরবা। এখন আমি জাস্ট এটার হাইটটা হচ্ছে আমি h ধরবো। এখন h এর একটা ফাংশন বের করব আমরা x এবং a - x এর রেসপেক্টে। সো আমি ম্যাক্সিমাম মিনিমা বের করার সময় আমি ডিফারেন্সিয়েশন এর লাস্ট চ্যাপ্টারে কি করছিলাম আমরা ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট এপ্লাই করে কোনো একটা রিয়াল লাইফ এক্সাম্পল সলভ করছিলাম না অনেকগুলা। ধরো কোনো একটা মাঠের চারপাশে বেড়া দিতে হবে। সেখানে বেড়ার প্রস্থ কেমন হবে, দৈর্ঘ্য কেমন হবে সেগুলো বের করছিলাম। সেম ভাবে আমি যেটা করব h এর ফাংশন বের করব x এবং a - x এর রেসপেক্টে। সো x এর ভ্যালু কত হইলে আমাদের h এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটা বের করব। সেক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হলো x equal to অবশ্যই a/2 পাবো। অর্থাৎ এ পাশে আমাদের a/2 হবে, এ পাশে a/2 হবে, তখনই হচ্ছে আমাদের h এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে আমরা প্রুফটা করে দিতে পারি বাট প্রুফটা করার মতো এখানে জায়গা আসলে নেই। সো আমরা জাস্ট এখানে জাস্ট কনসেপ্টটা এপ্লাই করে দিব যে এই পাশে 6 পরিমাণ থাকা লাগবে, এ পাশে 6 পরিমাণ থাকা লাগবে। সেখান থেকে আমি হচ্ছে গিয়ে h টা বের করব কিভাবে 6, h বিন্দুটা উপবৃত্তের উপরস্থ বিন্দুতে হচ্ছে সিদ্ধ করে। এখন এরপরের কোয়েশ্চেনে যদি আমি যাই দেখো এল দৈর্ঘ্যের একটা এক সুতার এক প্রান্ত উলম্ব দেয়ালের সাথে যুক্ত, অপর প্রান্ত আর ব্যাসার্ধ এবং ডাব্লিউ ওজনের একটি মসৃণ গোলকের সাথে সংযুক্ত আছে। গোলকটি যদি দেয়ালটিকে স্পর্শ করে দেয়ালটিকে স্পর্শ করে সাম্য অবস্থায় আছে, সুতার টান বের করতে হবে। অর্থাৎ সিনারিওটা এমন, আমাদের একটা দেওয়াল আছে, এখানে আমাদের একটি স্ফেয়ার আছে বা গোলক আছে। সেটা হচ্ছে আমি কি করছি একটা সুতার সাহায্যে এখানে আটকায় রাখছি। এখন সুতার দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের হচ্ছে এল, রেডিয়াস হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমি এ ধরি, এটা বি ধরি, আর এটা সি ধরি। এখন এর উপর কি ফোর্স কাজ করছে এটা আমি একটু এনালাইসিস করি। ফার্স্টে সুতার এদিক বরাবর তো টেনশন কাজ করবেই এবং বস্তুটার নিচের দিক বরাবর ওজন ডাব্লিউ কাজ করবে। কিন্তু দেওয়ালের সাথে ও যেহেতু স্পর্শ আছে, দেয়াল দেয়াল কি করবে আমার ওকে হচ্ছে একটা কি দিবে নরমাল ফোর্স দিবে এদিক বরাবর। সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে। এখন দেখো আমি এই যে কনসেপ্ট আছে এই সিনারিওটাকে আমি কিসে নিয়ে যাওয়ার চেষ্টা করব? আমার বল ত্রিভুজের বিপরীত উপপাদ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি যদি ABC এই ত্রিভুজের মধ্যে আমার যে বলগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করার ট্রাই করি, তাহলে দেখো BA বরাবর আমার কি কাজ করতেছে? টেনশন কাজ করতেছে। AC বরাবর কাজ করতেছে কি? সেটা আমি দেখতেছি পরে। CB বরাবর আমার কি কাজ করতেছে? নরমাল কাজ করতেছে। এখন তো বলতে পারো ভাই AC বরাবর তো কোনো ফোর্স কাজ করতেছে না। বাট আমার তো এদিক বরাবর একটা ফোর্স কাজ করানো লাগবে। যাতে আমি বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য কনসেপ্টটা এপ্লাই করতে পারি। সো আমি কি করব? ডাব্লিউ যে ওজনটা আছে এর ভেক্টরটাকে ট্রান্সফর্ম করে এসি তে নিয়ে যাব এবং প্যারালাল থাকা লাগবে অবশ্যই। তো এসি তে যখন নিয়ে যাব তখন আমরা এসি বরাবর কাজ করবে কি ডাব্লিউ। তাহলে আমি বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য থেকে আমি কি লিখতে পারি? বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য হতে আমি কি লিখতে পারি? টি বাই ভিএ, অর্থাৎ এই উপপাদ্যটা বলে হলো আমার যে ফোর্স গুলো আছে ফোর্স গুলা বাই বাহুর দৈর্ঘ্য, এটা এই জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ টি বাই ভি এর সমান আমাদের কি হবে? আর বাই বিসি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এসি। এখন দেখো বি এর সমান আমরা কি লিখতে পারি? বি এর সমান আমরা এল প্লাস আর লিখতে পারি না? এল প্লাস আর, সো এল প্লাস আর লিখতে পারি। আর আর নিয়ে তো আমার কাজ না, আমার কাজ হলো টি এবং ডাব্লিউ। সো আমি আরটাকে কনসিডারেশনে আনবো না। ডাব্লিউ বাই এসি, এসি হচ্ছে আমাদের এই যে অংশটা। আমি এই অতিভুজটা জানি কত আমাদের, এটা তো আমাদের 90। অতিভুজ জানি আমি আর প্লাস এল, এই ভূমি জানি আমি আর। সো আমি এই অংশটা এসি যদি বের করতে চাই তাহলে আমি কেমনে বের করবো? রুট ওভার অফ আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে আমি জাস্ট টি বের করব, ডাব্লিউ ইন্টু এল প্লাস অফ আর ডিভাইড বাই, এটাকে যদি আমি ইয়া করি যে ভাঙাই তাহলে হচ্ছে কি আসবে? আর স্কোয়ার আর স্কোয়ার চলে আসবে। সেখান থেকে হচ্ছে আমি এল কমন নিব। এল যদি কমন নিই টু আর প্লাস এল চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তো এভাবে হচ্ছে আমি বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য এপ্লাই করে এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলছি। 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলমান একটা অ্যাম্বুলেন্স আছে। তার থেকে 100 মিটার সামনে আমাদের হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে চলা একটা গাড়িকে অতিক্রম করতে কত দূরত্ব যাওয়া লাগবে? কার? অ্যাম্বুলেন্সটা কত দূরত্ব যাওয়া লাগবে সেটা বের করতে বলছে। এগুলো তো আমাদের ক্লাস 10 এর ম্যাথ। সো আমি লেটস সে ধরতেছি এটা 100 মিটার, হ্যাঁ? এখানে আমাদের গাড়িটা আছে। গাড়িটা কোন বেগে যাচ্ছে? 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবং এখানে হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সটা আছে। অ্যাম্বুলেন্সটা আমার কি করতেছে? ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং ওর আদিবেগ হচ্ছে আমার কত? 15 মিটার পার সেকেন্ড। এখন লেটস আমি বলতেছি কোন একটা বিন্দুতে গিয়ে এই বিন্দুতে গিয়ে ওরা হচ্ছে মিলিত হবে। তখন অ্যাম্বুলেন্স কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? S2। গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? S1। আমি S2 এবং S1 কে যদি রিলেট করতে চাই তাহলে কি লিখতে পারি? S2 = S1 + 100।
আবার S2 সমান আমি কি লিখতে পারি? UT প্লাস হাফ অফ AT স্কয়ার। UT সমান আমাদের কত? 15T প্লাস হাফ ইনটু 5 ইনটু T স্কয়ার ইকুয়ালস টু S1 সমান আমি কি লিখতে পারি? S1 সমান আমাদের যেহেতু সময় হয়ে যাচ্ছে এবং ব্যাকটা দেওয়া আছে 30, সো S1 সমান 30 ইনটু T প্লাস 100। এখন দেখো এটা সম্পূর্ণ আমার একটা টি এর ইকুয়েশন। সো আমি কি করব, এখান থেকে টি এর ভ্যালুটা বের করে ফেলবো। টি এর ভ্যালু যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে S2 টা বের করে ফেলতে পারবো। S2 টা কিন্তু আমাদের আনসার। সো আমি T2 বের করে ফেলবো এখান থেকে। T2 আমাদের কত আসে দেখি, 15 ইনটু T প্লাস 0.5 ইনটু 5 ইনটু x স্কয়ার ইকুয়ালস টু 30 ইনটু x প্লাস 100। আমাদের x আসে -4 আসে একটা, যেটা আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ টি হচ্ছে আমাদের নেগেটিভ হতে পারে না। আরেকটা আসে 10। সো আমাদের -4 টা গ্রহণযোগ্য হবে না, আমাদের হচ্ছে 10 টা গ্রহণযোগ্য। সো আমি টি এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদেরকে বের করা লাগবে কি? S2। S2 হচ্ছে আমাদের আনসার। সো S2 সমান 15 ইনটু 10 প্লাস হাফ ইনটু 5 ইনটু 10 স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। 10 প্লাস 0.5 ইনটু 5 ইনটু 10 অফ স্কয়ার আমাদের আসবে 400 মিটার। 400 মিটার হচ্ছে আমাদের আনসার আসবে। আমাদের এই কোয়েশ্চেনটাও শেষ। এরপর এই কোয়েশ্চেনে কি বলা আছে দেখো আমাদের, বাহুবিশিষ্ট বর্গাকার পাতের প্রান্তগুলো হতে সমান আকারের 4টি বর্গক্ষেত্র কাটার পর একটি মুখখোলা বাক্স তৈরি করা হলো। বাক্সটির ভূমির বাহুর দৈর্ঘ্য কত হলে আয়তন বৃহত্তম হলো? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক আছে, উদ্ভাসের প্র্যাকটিস বুক। এমনি নরমালি এই কোয়েশ্চেনটা সোর্স হলো যে আমাদের মেইনলি 1 এ পড়ে, বইটা 1 এ পড়ে। এখানে হচ্ছে আমাদের অ্যান্টন নামে একটা বই আছে। অ্যান্টন হচ্ছে রাইটারের নাম আরকি। সো ওই বই থেকে হচ্ছে কপি করা আরকি ম্যাথটা। এবং এটা বইটা চলে আসতে পারে যেকোনো টাইমে। কারণ বইটায় দেখা যায় যে সকল কোয়েশ্চেন একটু হার্ড লেভেলের হয়, ওইগুলো টিচাররা কি করে? ধরেন বুয়েটের আ 1 এ পড়ায় বা 1-2 তে পড়ায়, এরকম বিভিন্ন বই থেকে মানে আমাদের কনসেপ্টের সাথে মিলে এমন বিভিন্ন ম্যাথ তুলে দেয় অনেক সময়। সো জিনিসটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। এগুলো কন্টিনিউয়ালি সবার জন্যই কঠিন হবে। সো জাস্ট চেষ্টা করবা নিজেদের যা কনসেপ্ট জানা আছে ওগুলো দিয়ে সলভ করার। যদি সলভ করতে না পারো তাহলে সমস্যা নেই, স্কিপ করে চলে যাবা। এখন এই কোয়েশ্চেনটা দেখো আমাদের কি বলা আছে। আমাদের একটা বর্গাকার পাত দেওয়া আছে। এখন কি করছি আমি, বর্গাকার পাতটা এটা তো 2D অবশ্যই। আমি এটাকে 3D একটা বক্স শেপে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমি কি করছি? আমি প্রত্যেকটা কোণা ধরছি, কোণা থেকে বর্গাকার কিছু শেপ হচ্ছে কেটে নিয়ে ফেলছি। আমি লেটস সে বর্গাকার শেপ যেগুলো নিছি ওদের বাহুর দৈর্ঘ্য লেটস সে ধরতেছি আমি x। তাহলে এই টোটালটা যদি আমাদের হয়, আমাদের দেয়া আছে। এটা লেটস সে x, এটা x হলে এটাও x, এটাও x, এটাও x, এটাও x, এটাও x, এটাও x, এটাও x। এভাবে সবগুলো হচ্ছে আমাদের দ x হচ্ছে গিয়ে আমাদের বাহুর বিশিষ্ট একটা বর্গক্ষেত্র 4 কোণা থেকে আমি কেটে নিছি। কেটে নেওয়ার পর আমি কি করছি? জাস্ট এটাকে এভাবে ফোল্ড করে দিছি। যখন ফোল্ড করে দিছি তখন এটা আমাদের একটা 3D শেপের বস্তু হয়ে গেছে। এখন আমাদের কি করা লাগবে যে আমাদের আয়তন বৃহত্তম হবে কখন? যখন হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত হবে? আয়তন বৃহত্তম হলে আমাদের ভূমির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এখন ভূমির বাহুর দৈর্ঘ্য কত হবে বক্সের? a-2x হবে না? কারণ কি? আমি জাস্ট x অংশ যেগুলো কাটছি ওগুলোকে কিন্তু আমি এভাবে তুলে দিচ্ছি। তাহলে নিচে আমাদের যে অংশটা বাকি আছে সেটা হলো a-2x। সো a-2x হচ্ছে আমাদের ভূমির বাহুর দৈর্ঘ্য। সেম ভাবে এই সাইডেও a-2x ভূমির বাহুর ভূমির যে প্রস্থটা আছে সেটাও a-2x হবে। তার মানে ভূমিটা আমাদের একটি আল্টিমেটলি স্কয়ার শেপের হবে। আবার হাইটটা কত হবে? আমি তো মেইনলি ভলিউম বের করার ট্রাই করতেছি। সো আমি ভলিউম সমান আমি এরিয়া পেয়ে গেছি a-2x হোল স্কয়ার। হাইট কত হবে আমাদের দেখো, x অংশ আমি কাটছি, কাটার পর সেটাকে উপরে তুলছি। দ্যাট মিনস কি হবে, আমাদের হাইট হবে আমাদের x। সো আমি যদি b কে আমি x এর ফাংশন আকারে লিখতে চাই ডিরেক্ট, তাহলে a স্কয়ার ইনটু x মাইনাস 4 ইনটু x স্কয়ার প্লাস এদিকে হচ্ছে 4x স্কয়ার, 4x কিউব আসবে। সো আমি b এর ফাংশন পেয়ে গেছি। এখানে আমাদের ভেরিয়েবল কিন্তু x। সো আমি কি করব, dv/dx সমান 0 বসিয়ে দিব। কারণ কি আমাদের আয়তন বৃহত্তম হইতে বলছে। আয়তন বৃহত্তম হওয়ার জন্য আমাদের কি হওয়া লাগবে? ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। তো আমাদের x এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি a স্কয়ার মাইনাস এদিকে হবে আমাদের 8a ইনটু x প্লাস এদিকে হবে 12x স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি? 12x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস অফ 6ax মাইনাস অফ 2ax প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 0। সো এটা যদি আমি সলভ করি আমাদের x ইকুয়াল টু আসবে a/2, a/6। এখন দেখো a/2 কি আসলে সম্ভব? সম্ভব না। কারণ দেখো আমাদের একটা বর্গাকার পাত আছে। লেটস সে এটা পুরাটা একটা বর্গাকার পাত। এই অংশটা হচ্ছে আমাদের a/2, এই অংশটা হচ্ছে আমাদের a/2। আমি কি করছি? a/2 অংশটা কেটে ফেলছি। আবার এদিকে a/2 অংশটা কেটে ফেলছি। কাটার পর এটাকে ফোল্ড করছি। ফোল্ড যখন করছি এটা ঠিকই আরেকটা কি হয়ে গেছে আমাদের 2D অবজেক্ট হয়ে গেছে। আবার আরেকটা পাতেই পরিণত হইছে। এটা হচ্ছে আমাদের 3D একটা বস্তু আসবে না।
সো আমাদের a/2 কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। এটা জাস্ট না বুঝলে তোমরা জাস্ট একটু চিন্তা করো। নিজে, নিজে একটু চিন্তা করলেই বুঝতে পারবে জিনিসটা। একটু ভিজুয়ালাইজ করলেই কাজ হয়ে যাবে। তাহলে আমাদের x কোনটা গ্রহণযোগ্য হবে? a/6 কিসের জন্য? সর্বোচ্চ আয়তনের জন্য। তো আমি জাস্ট যেটা করব, ভূমির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করে দেব। ভূমির বাহুর দৈর্ঘ্য সমান আমাদের কত আসবে? a-2x, এটা আমাদের জানতে চাইছে। 2 ইনটু আমাদের হচ্ছে a/6, তাহলে a-a/3 2a/3, এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের এই ম্যাথটাও শেষ। এরপরের ম্যাথে যদি আমরা যাই, আর ২ টা ম্যাথ বাকি আছে আমাদের। এই ম্যাথটা দেখো একটু ট্রিকি। সেটা হলো O বিন্দুতে একটা কণা u বেগ হচ্ছে আণবিক তলের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত করছি। টি বিন্দুতে ভূমিতে পড়ে। এবং যেকোনো সময় কণাটি O এবং T এর সাথে θ1 θ2 অ্যাঙ্গেল উৎপন্ন করে। tan of alpha equals to tan of θ1 plus tan of θ2। ফার্স্ট আমি প্লাসটাকে কনসিডার করি। লেটস সে এটা হচ্ছে আমাদের প্লাসটা, হ্যাঁ? আমাদের বলছে কি O বিন্দু মানে কি আমাদের অরিজিন না। সো এটা আমাদের 0,0। এখন বলতেছে আমার কি, যেকোনো একটা পয়েন্ট যদি আমি x1 নিই, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট যেখান থেকে নিক্ষেপ করতেছি। এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট, এটা হচ্ছে T, এটা হচ্ছে আমাদের O, 0,0। এখন xy নিই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের θ1 হবে বলতেছে, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আমাদের বলতেছে θ2 হবে। রাইট? তো আমি চিত্রটা পেয়ে গেলাম। আবার কি জানা আছে আমাদের, যে অ্যাঙ্গেলে আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি সেটা হচ্ছে আমাদের কত? আলফা। এখন দেখো আমি tan θ1 সমান কি লিখতে পারি? tan of θ1 সমান কি লিখতে পারি? এই জিনিসটা আমাদের y না? এই হাইট যেটা আছে এটা হচ্ছে আমাদের y না? এটা হচ্ছে আমাদের y, রাইট? আবার এটা হচ্ছে আমাদের x, এটা আমাদের কত? r - x না? কারণ কি টোটাল এটা হচ্ছে আণবিক পাল্লা, সেখান থেকে যদি x বাদ দিই তাহলে r - x আসবে। এই অংশটা হচ্ছে আমাদের r - x আসবে। তো tan θ1 সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব আমাদের y, ভূমি হচ্ছে x। tan of θ2 সমান আমি কি লিখতে পারি? লম্ব বাই r - x। তো এই ২ টা অংশ আমি লিখলাম। আমাদের কি tan of θ1 plus tan of θ2 সমান tan of alpha প্রমাণ করতে বলছে। তো আমি tan of θ1 plus tan of θ2 সমান লিখে ফেলি। দেখি কি করা যায়। y by x plus y by r minus of x। এখন তো এগুলোকে আমার tan of alpha আকারে প্রকাশ করা লাগবে। বাট আমাদের আসছে y by x plus y by r minus x। এখন আমি কি করি? আমাদের কিন্তু একটা জানা ইকুয়েশন আছে। সেটা হলো y equals to x tan of alpha into 1 minus x by r। অর্থাৎ এটার সাহায্যে আমি কি করতেছি? আমি tan of alpha এর সাথে y by x, y by r minus x এর রিলেশন বের করব। বের করে জাস্ট এখানে রিপ্লেস করে দিলে কাজ হয়ে যাবে। এখন দেখি y by x সমান আমি কি লিখতে পারি? tan of alpha into 1 minus x by r, এটাকে রিপ্লেস করলাম। এখন y by r minus x কে রিপ্লেস কেমনে করব দেখো। এখানে যদি r কে যদি লসাগু নিই তাহলে উপরে r minus x চলে আসে। সো y r minus x কে নিচে নিয়ে আসবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে x tan of alpha into 1 by r। তাহলে আমি tan of alpha যদি কমন নিই এখান থেকে, 1 minus x by r plus x by r, ২ টা চলে যায়, তাহলে সমান tan of alpha চলে আসে। এটা সমান সুতরাং tan of θ1 plus tan of θ2 সমান tan of alpha আমাদের চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রুফ। সো আমাদের মেইন জিনিসটা ছিল যে আমি জাস্ট চিত্রটা আঁকছি। চিত্রটা আঁকার পর আমার নরমাল অবজারভেশন যেগুলো আছে tan θ1 tan θ2 লিখছি। আমাদের যে ফর্মুলাটা জানা ছিল সেটা লিখছি। এখন tan θ1 plus tan θ2 সমান সামথিং প্রমাণ করতে বলছে। সামথিং লেখার পর আমি পাইছি y by x plus y by r minus x। এই ২ টাকে তো আমরা রিপ্লেস করা লাগবে। কি দ্বারা? tan of alpha into সামথিং দ্বারা। তারপর tan of alpha দ্বারা রিপ্লেস করছি এগুলোকে। আলফা দ্বারা রিপ্লেস করার পর যখন যোগ করতেছি তখন দেখতেছি আমাদের tan of alpha চলে আসছে। তো এটা আমাদের প্রুফ করা শেষ। এরপর যেটা আছে এটা আমাদের কেতাব স্যারের এরকম ম্যাথ অনেক আছে আরকি। সো এখানে আমাদের কি বলছে যে একটা ইকুয়েশন প্রুফ করতে বলছে, যেখানে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ এবং y এগুলো আছে। y এর ভ্যালু দেয়া আছে। সো আমি ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে কি আসবে? √1 প্লাস অফ x স্কয়ার ইনটু এদিকে হচ্ছে n-1 হবে। তারপর ভিতরেরটাকে আবার হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ভিতরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? 1 প্লাস অফ x স্কয়ার আসবে, উপরে x আসবে। এখন এখানে 2 আসবে, উপরেও 2 আসবে। সো 2 কাটা যাচ্ছে। আমি এটা আর লিখলাম না। এখন আমি যদি লসাগু নিয়ে ফেলি দেখো, এটা যদি লসাগু নিই উপরে কি আসবে? x প্লাস √1 প্লাস x স্কয়ার, এটার সাথে গুণ হবে। এটার সাথে যদি গুণ হয় x প্লাস 1 প্লাস x √1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n হবে। এই জিনিসটাকে আমি আবার y দ্বারা রিপ্লেস করতে পারি না। সো এখানে y লিখে দিব। y সমান এই জিনিসটা আসছে। এখন আমি কি করব? স্কয়ার করে দিব উভয় সাইডে। স্কয়ার করে এটা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসি। 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু n স্কয়ার y স্কয়ার চলে আসছে। তো এই পার্টটা চলে আসলো। এখন তো আমাদের y2 আছে না? সো আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করি। y1 স্কয়ারকে স্থির যদি রাখি 0 + 2x প্লাস 1 + x স্কয়ার হয়ে যদি স্থির রাখি তাহলে 2y1
y2 ইকুয়ালস টু n স্কয়ার ইনটু 2y y1। সো ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এবার আমি কি করব? আমাদের 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 আছে। তার মিনস 2y1 দ্বারা আমি সবগুলোকে ভাগ দিয়ে দিব। তাহলে আমাদের কি আসবে? 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 প্লাস এক্স y1, এদিকে হচ্ছে প্লাস n স্কয়ার y আসবে এই সাইডে। সো আমি যদি এই সাইডে নিয়ে আসি তাহলে n স্কয়ার ইনটু y ইকুয়ালস টু 0 আকারে আমি লিখতে পারি। তো এটার মাধ্যমে আমার মোটামুটি সব কোয়েশ্চেন শেষ। এখানে এটা যেহেতু প্রুফ ছিল, এখানে তো ক্যালকুলেশন ভুল হওয়ার কোনো নেই, মানে সম্ভাবনা নেই। তো আমি কি করছি? সবগুলো কোয়েশ্চেন সলভ করা শেষ আমার। আমি আরেকবার দেখে নিই সবগুলো কোয়েশ্চেন হয়েছে নাকি। তো আমাদের আমাদের সব কোয়েশ্চেন শেষ। এখন হচ্ছে যে যেটা করা লাগবে, এখন যেহেতু আমাদের 2 ঘন্টা এখনো হয় নাই, আমার যেটা করা লাগবে এই টাইমের মধ্যে আমার দুর্বল পয়েন্ট, উইক পয়েন্ট কোনটা সেটা বের করা লাগবে। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন এরর হইতো অনেক। সো আমি কি করতাম? ফার্স্টের ১.৫ ঘন্টার ১ ঘন্টা ৪০-৪৫ মিনিটের মধ্যে আমি শেষ করছি। বাকি টাইমের মধ্যে আমার যেগুলো ক্যালকুলেটিভ পার্ট ছিল, ওই পার্টগুলো আমি আরেকবার চেক করে নিয়েছিলাম, যাতে আমার ক্যালকুলেশন ভুল না হয়। আমি একটা কারেকশন করতে পারছিলাম ওই টাইমের মধ্যে, একটা ভুলও পাইছিলাম। যদি আমি হয়তো ওইটা যদি আমি কারেক্ট না করতাম, তাহলে হয়তো আমার ১০ মার্ক থাকতো না বা ৫ মার্ক থাকতো না। সো ওই কারণে হচ্ছে ক্যালকুলেশন চেক দেওয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট আরকি। যাদের ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল হওয়ার টেনডেন্সি থাকে। আর যাদের ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল হয় না, কনফিডেন্স থাকে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলব যে, যেসব কোয়েশ্চেন তোমরা আগে আগে হচ্ছে সলভ করতে প্রবলেম ফেস করছে, একটু কনসেপ্টে এপ্লাই করতে ভুল হইতে পারে অনেক জায়গায়। সো সেগুলো চেক করবা, কনসেপ্টগুলো চেক করবা। আর যদি কোনো কোয়েশ্চেন না পেরে থাকো, একটু চিন্তা ভাবনা করে দেখবা। যেমন ম্যাথ ফিজিক্সে ১টা ২টা কোয়েশ্চেন এমন থাকতেই পারে যেগুলো হয়তো একটু কঠিন। যেমন আমরা যেটা দেখলাম যে বর্গাকার পাতে যে কোয়েশ্চেনটা ছিল, ওইটা কিন্তু আমাদের সাধারণত আমাদের বইয়ে থাকে না বা কেতাব স্যারের বইয়ে থাকে না। তারপর হচ্ছে প্লাসের যে প্রমাণটা ছিল tan of alpha equals to tan of theta 1 plus tan of theta 2, এগুলোও কিন্তু আমাদের কি বইয়ে নাই। ডিরেক্ট প্রমাণগুলো কিন্তু আমাদের বইয়ে নাই। তারপর হলো গিয়ে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম কি, আমরা এই যে চলতরিতের ম্যাথটা দেখলাম। এখানে জাস্ট আমাদের ছোট্ট ২ টা কনসেপ্ট কাজে লাগানো হইছে। এরকম ম্যাথ কিন্তু আমাদের বইয়ে ডিরেক্ট নাই। এগুলো আমাদের 1 এর কিছু বইয়ে আছে এরকম ম্যাথ। বাট একদম কনসেপ্ট হুবহু আমাদের সাথে রিলেটেড, বাট টাইপটা হচ্ছে আমাদের সাথে মিলে না আরকি। ওইরকম। অনেকে এরকম নতুন টাইপ দেখলে ঘাবড়ায় যেতে পারে। সো এর কাজটা করা যাবে না। আবার এখানে ঘর্ষণের কনসেপ্ট দেয়া যুক্ত একটা ম্যাথ আছে। এটা অনেক সুন্দর একটা ম্যাথ এবং কনসেপ্ট অ্যাপ্লিকেশন করলে পারা যাবে। সাথে এখানে হচ্ছে আমাদের মানে ভেরিয়েবল চার্জ ডেনসিটি যুক্ত হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে। নিরেট গোলকের ভেতরে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। সো এই জিনিসগুলো জাস্ট একটু কনসেপ্ট এপ্লাই করতে হবে। আমি সহজ জন্য কি এপ্লাই করছি, এখানে গস ল এপ্লাই করছি। এখানে গস ল এপ্লাই না করে আমি চাইলে নিউটন শেল থিওরেম এপ্লাই করেও ম্যাথটা সলভ করা যায়। বা আমাদের বইয়ে হয়তোবা ইউনিফর্ম যদি চার্জ ডেনসিটি থাকে তাহলে কত হবে সেটা দেওয়া আছে। ভেরিয়েবল চার্জ ডেনসিটির জন্য দেয়া নাই। তো এরকম যখন মানে একটু কমপ্লেক্স ম্যাথ যখন ফেস করবা, তখন জাস্ট একটু চিন্তা ভাবনা করে দেখবা শেষের দিকে যখন টাইম থাকে, যে এটা কিভাবে সলভ করা যায়। আমার জানা কনসেপ্ট এপ্লাই করে সলভ করা যায় নাকি। তবে খুব বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। যে কয়েকটা কোয়েশ্চেন পারবা না, ওগুলো জাস্ট ছেড়ে দিয়ে আসলেও খুব বেশি ম্যাটার হবে না আরকি। র‍্যাংকের খুব বেশি ডিক্রিজ হবে না আরকি। এরপর হচ্ছে আমাদের কেমিস্ট্রি মোটামুটি সহজই আছে বইতে। আমাদের হচ্ছে আমি দেখলাম কি, যেটার অবজারভেশন আমার আসছে সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক বেশি আমার কেমিস্ট্রিতে চলে আসে আরকি। সাথে নামকরণের একটা কোয়েশ্চেন হার্ড ছিল, যেটা হচ্ছে আমি সলভ করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের লেকচার নোটে বা আমার কোনো একটা নোটে ছিল জিনিসটা। বাট আমি ওই যে কুই মানে সলভ করার সময় আমার জাস্ট নার্ভাসনেস এর কারণে এটা সলভ করতে পারি নাই। শেষে আর এটা টাচ করি নাই। সো এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা এখানে শেষ হলো। সো আশা করি এখানে যে টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি, এবং আমি যে স্ট্র্যাটেজি ফলো করে সামনে এগিয়ে গেছি, ৪০ টা কোয়েশ্চেন ট্যাকেল করেছি। সেই সকল টিপস এবং স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করো এবং তোমরা নিজস্ব স্ট্র্যাটেজির সাথে একটু কোলাপস করার ট্রাই করো, তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো শুভকামনা তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।